সারার বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু এখনও তার কলেজের বা ফ্রেন্ড সার্কেল কেউই জানে না বিয়েটা কার সাথে হয়েছে। বিয়েটা স্বাভাবিকভাবে না হওয়ার জন্য সারা কাউকেই খুশি খুশি মনে জানাতে পারেনি তার বরের কথা। আগামীকাল শুক্রবার সারার বিয়ের অনুষ্ঠান, তাই আজ হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভালোবাসার মানুষের কাছে প্রতারিত হয়ে অন্য কাউকে বিয়ে করা এক প্রকার বিষপানের মতোই যন্ত্রণা। যতই আরিয়ানের উপর সারার রাগ হোক, ঘৃণা হোক, তবুও তার ভালোবাসা তো মিথ্যে ছিল না। আজ মেহেদি দিয়ে দুহাত আরিয়ানের নামটাই লেখার কথা ছিল, কিন্তু সম্পর্ক, স্বপ্ন সব একটা নিমিষেই ভেঙে গেল। এই পৃথিবীতে কেউ কারোর হৃদয় ভাঙা যন্ত্রণা অনুভব করতে পারে না, কেবল সেই জানে কি নরকীয় যন্ত্রণা যার হৃদয় ভেঙেছে। মানুষ শুধু বাহিরের মিথ্যে হাসি দেখে মানুষকে বিচার করে। কেউ কি ভিতরে দাউ দাউ করা আগুনটুকু দেখতে পায়? কেউ দেখে বা কি করবে? মানুষ কেবল সান্ত্বনা দিতে পারবে, কেউ কি কাউকে শান্তি দিতে পারবে? তাই তো চঞ্চলা সারা কাউকে বুঝতেই দেয় না তার ভিতরে কি চলছে, কাউকে বলতেও পারে না। কার কাছে বলবে? আরিয়ান ঠকানোর পর বন্ধুরা তার আর নামই শুনতে পারে না। বাসায় মা বাবাকে কোনো কষ্ট দেবে না বলেই হাসি খুশি থাকে। বাংলা সিনেমার মতো সদ্য বিয়ে হওয়া স্বামীর কাছেও বলতে পারেনি সে অন্য কাউকে ভালোবাসে। তাই তো রাগে ক্ষোভে অদ্ভুত অদ্ভুত সব কাজকর্ম করে। নিজের রাগ মেটানোর আর কোনো উপায় তার কাছে নেই। হুট করে এভাবে বিয়ে হওয়াটা সে মেনে নিতে পারছে না। সদ্য মন ভেঙেছে, একটু সময়ের প্রয়োজন ছিল ক্ষত বুলনের জন্য। কেউ তাকে বুঝেনি, না কেউ বুঝবে। সন্ধ্যা 7টা বাজে। সোয়ার গাড়িতে অপেক্ষা করছে সোয়া, তন্ময় আর দীপ। ওরা মেইন রোডের উপর মিনয়ের জন্য অপেক্ষা করছে। আলাপসূত্রে মিনয়ের বোন পিহুকেও সবাই চেনে, এজন্য সারা বারবার বলে দিয়েছে পিহু যেন অবশ্যই আসে। সে না আসলে তার আপনজনদের মাঝে একজনের কমতি থেকে যাবে। মিনয় রেডি হয়েছে সেই কখন। ছেলে মানুষ জাস্ট একটা জিন্স আর একটা টি শার্ট পরেই শেষ, কিন্তু পিহুর হলুদ শাড়ি পরে সাজগোজ করতে দেরি হচ্ছে। গাড়িতে ওরা সবাই অধৈর্য হয়ে পড়েছে। গাড়িতে এসি থাকলেও দম বন্ধ লাগছে দীপের। বিরক্ত কণ্ঠে তন্ময়কে বলল, ভাই জানালাটা খুলে দে তো, বিড়ি ধরাবো। তন্ময় বিড়ি সিগারেটের আশেপাশেও কখনো যায় না, তাই এই কাজের পক্ষপাতিত্ব সে নয়। গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে মেয়েরা যাবে, স্মোক করা যাবে না। খেতে হলে গাড়ি থেকে নেমে গিয়ে খেয়ে আয়। দীপ বিরক্ত গলায় বলল, সোয়া আবার মেয়ে হলো কবে থেকে? সারা সোয়া ওরা আমাদের ভাইয়ের মতো। সোয়ার পরনে হলুদ শাড়ি, সবুজ ব্লাউজ, শাড়ির সাথে মেকআপের সেটিংসে সন্ধ্যার এই ক্ষীণ আলোয় মুখখানা পুতুলের মতো লাগছে। তন্ময় যেন চোখই সরাতে পারছে না। সোয়া এত সুন্দর, সব কিছুই তো একটা লিমিটেশন আছে। ওর সৌন্দর্যের কি কোনো লিমিটেশন নেই? তন্ময় আস্তে করে গোপনে প্যান্টের পকেট থেকে ফোন বের করলো। খুব গোপনে সোয়ার কিছু ছবি ক্যামেরা বন্দি করলো। আসলে পরিপাটি আর পোজ নিয়ে দাঁড়ালে ছবি অতটা সুন্দর আসে না, যতটা না কেউ অজান্তে তুললে আসে। সোয়া টের পেল কারো নজর তার উপর পড়েছে, এবং সে বুঝতেও পারল এই নজর তার খুব চেনা। সে পেছন ফিরে তাকালো, সাথে সাথে তন্ময়ের চোখে চোখ পড়ল। তন্ময়ের দৃষ্টি জুড়ে গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। কোনো সাধারণ নারীর পক্ষে তন্ময়ের এই গভীর ভালোবাসা উপেক্ষা করা সম্ভব নয়। তাই তো সারা সোয়ার নাম দিতেই ইস্পাত। চোখে চোখ পড়া সত্ত্বেও তন্ময়ের একটু অস্বস্তি অনুভব হচ্ছে না। সোয়ার মুখের উপর পড়া কুকড়ানো এক গোছা চুল ফু দিয়ে উড়িয়ে দিয়ে বলল, তো সামনে পড়ে থাকা চুলগুলো বড্ড ডিস্টার্ব করে সাত মুখখানা দেখতে। সোয়া মনে মনে বলল, তন্ময়টা না দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছে কেন এইভাবে? দীপ কি ভাববে? সোয়ার ভাবনা শেষ হতেই দীপ গলা খাঁকড়ি দিয়ে বলে উঠল, এখানে যে একজন গর্ভবতী সিঙ্গেল আছে সেদিকে মাথা রাখা উচিত। আমাকে এভাবে আর কত অত্যাচার করবি বাপ? দিচ্ছিস না কোনো বিড়ি খেতে, এদিকে আমার সামনে বসে রোমান্স করছিস। ওর সে কি আমার মরণ ভালো না? তন্ময় কিছুক্ষণ বাহিরে তাকিয়ে থেকে বলল, গাড়ির দরজা খুলে দিচ্ছি, যা মর। দীপ সোয়ার মাথার দিকে তাকিয়ে বলল, সোয়াকে পারলে টাক করে দে, তাহলে ও সুলারটোকে ডিস্টার্ব করবে না। আমার বউ আমি বুঝে নিব। দীপ এবার তন্ময়ের দিকে আঙুল তুলে বলল, আমি যতদিন সিঙ্গেল থাকবো ততদিন তোদের প্রেম নিষিদ্ধ। আর প্রেম ভালোবাসা হারাম জানিস না? একজন সচেতন বন্ধু হিসাবে হারাম কাজে লিপ্ত হতে দিব না তোদেরকে। দীপ এক নাগারে বকবক শেষ করল। তন্ময় ব্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। সোয়া মিটিমিটি হাসছে। তন্ময়কে ব্রু কুঁচকাতে দেখে দীপ নিজেই বলল, কি ভাই, ওভাবে তাকিয়ে আছিস কেন? তন্ময় ওর অ্যাশ কালারের শার্টের হাতা গোটাতে গোটাতে জিজ্ঞেস করল, তুই গর্ভবতী দীপ? দীপ গাড়ি সিটে গায়ে লিয়ে দিয়ে বড় বড় গ্লাসের কালো সানগ্লাসটা চোখে পড়ে খানিকটা ভাব নিয়ে বলল,
গর্ভবতী মানে গর্বে গর্বিত। আমি যে সিঙ্গেল এটা আমার গর্ব। তন্ময় দ্বীপের এই নায়ক জসিম স্টাইল ভাবসাব দেখে বলল, তোকে একদম একদম নায়ক জসিমের মতো লাগছে। কিন্তু কথা সেটা নয়। তুই কি নিজে থেকে সিঙ্গেল নাকি কাউকে পটাইতে পারিস না? দীপ চোখের সানগ্লাসটা খুলে বলল, এদিক ওদিক হয়ে যাবে দুনিয়া, নিজের দাম কমানো যাবে না। 100 মেয়ের কাছে রিজেক্ট হয়ে 200 মেয়েকে বলবো জীবনে অনেক মেয়েকে পাত্তা দেয়নি। এরই মাঝে মিনয়ের ফোন এলো। দীপ ফোন রিসিভ করে কয়েকটা বিশ্রী গালি দিয়ে বলল, শালা মাদারবোর্ড, কই তুই? ফোনের ওপাশ থেকে মিনয় বলল, আমার বোন আজ সাথে যাবে। বোনের সামনে বলেও শালা বলবি না, তাহলে আমার বোন ওর ছেঁড়া জুতা দিয়ে তোকে ফেটাবে। পিহুর প্রতি দীপের একটা সফট কর্নার আছে, তবে অতটাও গভীর নয়। পিহু আসবে এটা কানে পৌঁছাতে দীপ খানিকটা থমকে গেল। সাথে সাথে নিজেকে স্বাভাবিক রেখে উত্তর দিল, শালাকে শালা ছাড়ার কি বলবো, বোন নিয়ে আয় দ্রুত। দীপের ফোন কেটে মিনয় দুই প্যান্টের পকেটে হাত গুজে তরিদের ফ্ল্যাটের সামনে এসে গুড়োগুড়ি করছে। তরিদের ফ্ল্যাটের দরজা সিটকিনি খোলা। ঘরের ভিতর থেকে বাইরে সব কিছু দেখা যাচ্ছে। তরির নতুন মা দিশা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে মিনয়ের দিকে। মিনয়কে দেখার পর থেকেই মিনয়ের প্রতি আলাদা একটা অনুভূতি কাজ করে তার। তার আকার ইঙ্গিত মিনয় কিছুটা হলেও টের পেলেও পাত্তা দিচ্ছে না, কারণ মিনয়ের চিন্তা ভাবনায় এই ধরনের মেয়ে কখনো থাকবে না। এরই মাঝে পিহু রেডি হয়ে বেরিয়ে এলো। মিনয় পিহুর হাত ধরে টেনে এক কর্নারে নিয়ে গিয়ে পিস করে বলল, শোন, যা চাস তাই দিব, একটা কাজ করে দিতে হবে। পিহু নিচে হয়ে ঝুঁকে শাড়ির কুচি ঠিক করতে করতে মিনয়ের দিকে তাকালো। গভীর দৃষ্টিতে সন্দেহ। নিশ্চয়ই কোনো আকাম করেছে, সেটা ঢাকা যাওয়ার জন্যই ঘুষ দিতে চাইছে। সে শাড়ির কুচিতে মনোযোগ রেখে বলল, ঘুষ খাওয়া হারাম, আমি কোনো হারাম খেতে পারবো না। তাহলে মানবতার পেরিওয়ালা হয়ে কাজটা করে দে। পিহু আবার সোজা হয়ে দাঁড়ালো। মিনয়ের দিকে সরাসরি দৃষ্টি রেখে বলল, কি আকাম করেছ? মিনয় তরিদের ঘরের দিকে তাকিয়ে বলল, ওই যে তরি নামের মেয়েটা আছে না, ও সারাদিন একাকী ঘরে পড়ে থাকে। আমার মনে হয় ওকে সাথে নিতে পারলে ওর মন ভালো লাগতো। পিহুর বুঝতে বাকি নেই, ডালমেকুস কালাহে। তার ভাই যে তরির প্রেমে হাবুডুবু খাচ্ছে তা তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। পিহুকে ডাগর চোখে তাকিয়ে থাকতে দেখে মিনয় বলল, ওর বাপ সহজে ওকে ছাড়বে না। তুই গিয়ে বল তরিকে আমাদের সাথে যেতে দিন। আমাদের নতুন বিয়ে হয়েছে, একটু কোয়ালিটি টাইম কাটানো প্রয়োজন আছে। এসব বললে রাজি হয়ে যাবে। পিহু মুখ বাঁকিয়ে বলল, তুমি গিয়ে বলো, আমি পারবো না। পিহুর মাথায় একটা চাটি দিয়ে বলল, কোন বাপ তার মেয়েকে একটা জন ছেলের সাথে ছাড়বে? তুই মেয়ে মানুষ, তোর সাথে ছাড়বে। ফার্মপট্টি দিয়ে নিয়ে আয়। পিহু চোখ মুখ গুছিয়ে তরিদের ফ্ল্যাটের দরজায় উঁকি মারল। ওদের ডাইনিংয়ে তরি কাজ করছিল। পিহু তরিকে দেখে মৃদু হেসে বলল, কি করছে পিচ্ছি মেয়েটা? তরির মুখে অমায়িক হাসি পিহুকে দেখে। হাতের কাজ পেলে পিহুকে বলল, বসুন আপু। এ সময় তরির মা বাবা দুজনেই ডাইনিংয়ে প্রবেশ করল। পিহু আমতা আমতা করে তরির বাবাকে বলল, ভাইয়া একটা কথা ছিল। তরির বাবা স্বভাব সুলভ হেসে জবাব দিলেন, কি কথা? আমরা একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, সাথে তরিকেও নিয়ে যাচ্ছি। আপনাদের নতুন বিয়ে হয়েছে, নিজেদের মতো করে সময় কাটান আপনারা। সাথে সাথে দিশা বলে উঠল, আমিও যেতে চাই। দিশা ভাবছে মিনয়ে যাবে সাথে, তাহলে মিনয়ের সাথে কাটাতে পারবে সে সময়। পিহু সেটা বুঝতে আর বাকি নেই। সে চালাকি করে বলল, আমিও তরি যাচ্ছি। বাইয়ে গেলে ভালো হতো, এতগুলো সুন্দরী মেয়ে দেখে শুনে রাখতে পারতো। দিশা খুব আগ্রহের সাথে জিজ্ঞেস করলো, মিনয় যাচ্ছে না? না। আচ্ছা তাহলে তরিকে নিয়েই যাও। পিহু মৃদু হেসে তরিকে বলল, যাও রেডি হও। তরি সিম্পল সাদামাটা একটা ড্রেস পরে রেডি হয়ে এলো। পিহুর সাথে ঘর থেকে বের হলো। তরি বের হতে চোখে চোখ পড়ল মিনয়ের। মিনয় সিঁড়ির হাতল ধরে দাঁড়িয়ে মাথার পেছনে চুলকাচ্ছে, ঠোঁটে তৃপ্তির হাসি। তরি সিঁড়ির কাছে মিনয়ের কাছাকাছি যেতেই মিনয় বলল, মাশাল্লাহ, রাতের পরই দিনের আলোয় ধরা দিয়েছে। তরির মুখের সামনে চুলগুলো কানের নিচে গুজতে গুজতে বলল, ধন্যবাদ কাকু। মিনয় দপাস করে সিঁড়িতে বসে পড়ে বলল, বিষ হবে? কালো বিষ, গোলাপি বিষ বা খয়েরি বিষ? গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দ্বীপ। 2 আঙ্গুলের মাঝে চেপে রেখেছে জ্বলন্ত সিগারেট। নাক দিয়ে গল গল করে ছাড়ছে ধোঁয়া। তখন খানিকটা দূরে দৃষ্টি পড়ল। শাড়ি পরিহিতা একজন রমণী তার দিকে এগিয়ে, হলুদ রঙের শাড়ির কুচি দুপায়ের সাথে বাড়ি খেতে খেতে তার দিকে এগিয়ে আসছে। দ্বীপ চোখ তুলে তাকালো। চোখের তারায় চিকচিক করছে শ্যামবর্ণের গোলাকার মুখের আকৃতির পিহু, যার ঠোঁট জোড়ে বরাট লাল রঙা লিপস্টিক। এই শ্যামবর্ণের মুখখানা দেখলেই দ্বীপের স্পন্দনে কিছুটা নাড়া দেয়। কি হয় সে জানে না, হয়তো অনুভূতি খুব একটা গাঢ় নয়,
তাই গভীর কিছু উপলব্ধি হয় না। মুহূর্তের মাঝে নজর গেল পিহুর হাত ধরে রাখা সাদামাঠা সাজগোজের পিচ্ছি মেয়েটার দিকে। কে মেয়েটা? নিশ্চয়ই ওদের কোনো আত্মীয় কিছু একটা হবে। পেছনে মিনয় প্যান্টের পকেটে হাত গুজে হেঁটে আসছে। মিনয়ের চোখের দৃষ্টি সোজা মেয়েটির দিকে। দীপ দূর থেকে তা খেয়াল করল। মিনয়ের মতো বেখেয়ালি ছেলে কখনোই এত মনোযোগ দিয়ে কাউকে কখনো দেখেনি। চোখের নজরে অন্যরকম দেখাচ্ছে। দীপ তন্ময়কে ডেকে বলল, তন্ময়, সামনে খেয়াল কর। তন্ময় আসো আগেই দেখেছে ওরা আসছে, তাই উত্তর দিল, হ্যাঁ দেখলাম। মনে হচ্ছে নতুন বিয়ে করেছে, তাই বউ রেখে আসতে কষ্ট হচ্ছিল। মেয়েটাকে দেখ, আর মিনয়ের চোখের নজর দেখ, সোজা মেয়েটার দিকে তাকিয়ে হাসছে। বাই, সামথিং ইজ রং। তন্ময় অত্যন্ত বিচক্ষণ ছেলে। সে মিনয়ের চোখের চাহনি দেখে যা বোঝা তা বুঝে নিল। মিনয়ের বর্ণনার সাথে মেয়েটির শতভাগ মিল। মিনয় তো এমন একটি মেয়ের কথাই বলেছিল যে কিনা সহজ সরল সাধারণ। মেয়েটির চোখ মুখের আকৃতি বলে দিচ্ছে এ মেয়ে সে মেয়েটা। তন্ময় দীপ আর সোয়ার উদ্দেশ্যে বলল, মনে হচ্ছে ভাবি খুঁজে পেয়ে গিয়েছি। ওরা আস্তে আস্তে গাড়ির কাছাকাছি চলে এলো। পিহুর আগে থেকে সবার সাথে পরিচয় আছে, তাই এসে সবার সাথে কুশল বিনিময় করল। তন্ময়কে বলল, কেমন আছেন ভাইয়া? সোয়াপু কেমন আছেন? ওরা দুজনে একসাথে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। দীপের দিকে আর চোখে তাকালো। কিছু একটা বলতে যাবে তার আগে দীপ বলল, আমাকে জিজ্ঞেস করবে না এতদিন কেমন ছিলাম? পিহু মুখ বাঁকিয়ে উত্তর দিল, কেন? এতদিন কি মঙ্গল গ্রহে ছিলেন যে জিজ্ঞেস করব এতদিন কেমন ছিলেন? দীপ মুখখানা মলিন করেই বলল, আজ কেমন আছি এটা তো জিজ্ঞেস করো। জিজ্ঞেস করার সময় তো দিবেন নাকি? তার আগেই তো বকবক শুরু করেছেন। দীপ এবার রসিকতার সাথে উত্তর দিল, থাক, তোমাকে আর জিজ্ঞেস করতে হবে না। গত রাতে ভালো ছিলাম না, কারণ গরমে ভালো ঘুম হয়নি। এর আগে কয়েকদিনও ভালো ছিলাম না। পিহু বলল, তা এখন কেমন আছেন? ভালো নাকি খারাপ দীপ ভাই? দীপ বিড়বিড় করেই বলল, তোর বাপের সম্পত্তির বাকি কোনোদিন চেয়েছি বোন? আমাকে কেন তুই ঘন ঘন বোন বাই ডাকিস? দীপ বিড়বিড় করছে, তার মাঝে তন্ময় প্রশ্ন করল, এত লেট হলো কেন? মিনয় দিব্যি সুন্দর দোষটা পিহুর দিকে ঠেলে দিল। সে পিহুর দিকে তাকিয়ে বলল, বুঝিস না, সাথে মহিলারা আসছে, ওদের সাজগোজের জন্যই দেরি হলো। পিহু চোখ রাঙিয়ে মিনয়ের দিকে তাকিয়ে বলল, কি বললে তুমি? আমার সাজগোজের জন্য দেরি হয়েছে? আমি কি আসল কাহিনী বলে দিব? মিনয় চোখ ইশারা করে বলল, না না বলিস না। এ সময় সোয়া বলল, পিহু, কে মেয়েটা? ভারী মিষ্টি দেখতে। সোয়ার কথা শুনে দীপও বলল, আসলেই তো, মেয়েটা খুব মিষ্টি দেখতে। পিহু বলল, আমাদের আত্মীয় হয়। দীপ বলল, তাহলে তো আমাদেরও আত্মীয় হয়। তন্ময় বলল, সম্পর্কে আমাদের কি ছোট আপু হয় নাকি? সোয়া বলল, কি মিনয়, তোর কি হয় বোন? তোর বোন হলে আমরাও বোন ডাকবো। মিনয় চটজলদি উত্তর দিল, ইম্পসিবল, ও আমার বউ। তরি মিনয়ের কথা শুনে মিনয়ের দিকে ব্রু কুঁচকে তাকালো। তন্ময় বলল, কি বললি, বউ? মিনয় মাথার পিছনে হাত দিয়ে চুলকাতে চুলকাতে বলল, একটা সেন্টেন্স তো শেষ করতে দিবি ভাই তোরা। বলতে গেলাম বোন হতে যাবে কেন? আর তোরা বোন নামক শাকসন্নি তো আছেই। আর একটা শাকসন্নি দিয়ে কি করব? দ্বীপের তো আর কোনো বোন নেই, তাই ও দ্বীপের অফিসিয়াল বোন, একদম মায়ের পেটের আপন বোন। বোরে তোরের দিকে তাকিয়ে বলল, তোমার কি তাকে ভাই হিসাবে মেনে নিতে আপত্তি আছে পিচ্ছি? ও আগে কালো ছিল, এখন ক্রিম ট্রিম মেখে পশা হয়ে গেছে। দীপক কপাল কুঁচকে দুচক্ষুর মনিতয় বড় করে মিনয়ের দিকে তাকিয়েই আছে। কিভাবে তাকে পচাচ্ছে সেটাই দেখে যাচ্ছে। তরি মৃদু হেসে জবাব দিল, বাই ডাকতে আপত্তি কেন থাকবে? সোয়া বলল, তা তোর কি হয় মিনয়, সেটা তো বল। মিনয় কিছু বলার আগে তরি বলল, কাকু, উনি আমার কাকু হন। মিনয়ের ফিলিংসের রফাদফা হয়ে গেছে। মুখখানে একদম প্যাকাশে হয়ে গেল। দেখতে কেমন বোকাশোকা দেখাচ্ছে। দীপ, তন্ময়, সোয়া, পিহু সবাই উচ্চস্বরে হেসে উঠে বলল, হে, মিনয়ের বাতিজি পেয়ে গেছি। মিনয়কে জব্দ করার মতন একটা ধারালো অস্ত্র ওরা খুঁজে পেয়েছে এবার। সবাই মিলে গাড়িতে উঠল। মিনয় ড্রাইভারের পাশে বসলো। একদম পিছনে সোয়া, তন্ময়। মাঝের সিটে পিহু, তরি আর দীপ। দীপ তরির সাথে গল্প করতে করতে যাচ্ছে। দীপ যে তরির সাথে গল্প করছে এটা মিনয় সহ্য করতে পারছে না। গাড়ি খানিক দূরে গেলে মিনয় ড্রাইভারকে বলল, গাড়িটা থামান তো। ড্রাইভার গাড়ি থামালে মিনয় কিছুক্ষণের জন্য বাহিরে গেল। একটা প্যাকেট সহ ফিরে এসে দীপকে বলল, যা, সামনের সিটে যা। দীপ আন্দাজ করতে পেরে বলল, কেন কাকু? মিনয়ের কাটা গায়ে লবণের সিটে লাগলো। দীপের হাত ধরে সিট থেকে নামিয়ে নিজে গিয়ে দীপের সিটে বসলো। দীপ বাধ্য হয়ে ড্রাইভারের সিটে গিয়ে বসল। সারা অধীর আগ্রহে বসে আছে ওর বন্ধুদের জন্য। ওরা আসলে তবেই মেহেন্দি অনুষ্ঠান শুরু হবে।
আজ সারাদিন সে কিছুই খায়নি। একদিকে ক্ষুধায় মরে যাচ্ছে, অন্যদিকে মনের অবস্থা ভালো নয়। দুটো মিলিয়ে মেজাজ আরও খিটমিটে হয়ে আছে। এরই মাঝে পাশের বাসার একজন সারাকে দেখে বলছে, আহারে, মেয়েটা কত শুকিয়ে গেছে আর কালো হয়ে গিয়েছে। শরীরের অবস্থা একদম কাহিল হয়ে গেছে। এত শুকিয়ে গেলে কিভাবে হবে সারা? আগের গায়ের রং কেমন কাঁচা হলুদের মতো ছিল, এখন কেমন লালচে হয়ে গেছে। সারা চোখ কপালে তুলে ভয়ানক বিরক্তিতে মুখভঙ্গিতে তাকিয়ে আছে মহিলাটির দিকে। মহিলাটি যে রীতিমতো তাকে তেল দিচ্ছে সেটা সে বুঝতেই পারছে। এমন আলগা পিরিত সারার কখনোই পছন্দ না। এমন অনেক মানুষ আছে তাদের সাথে দেখা হলেই বলবে, এমন শুকিয়ে গিয়েছে কেন, শরীরের এমন হাল কেন। সারা বরাবরই মানুষের মুখের উপর উত্তর দেয়। মহিলাটিকে বলল, আপনি আমাকে মোটা দেখেছিলেন কবে আন্টি? আমি তো জন্ম থেকে স্লিম, বরং লাস্ট 2 মাসে আমার ওজন বেড়েছে 5 কেজি। আমাকে কালো বলছেন কি দেখে? আমি আগেও পশা ছিলাম, এখনও পশা, বরং এখন আরও আগের চেয়ে বেশি পশা হয়েছে। কারণ আমি এখন ব্র্যান্ডের ত্বক পশাকারী ক্রিম ব্যবহার করি, মাসে মাসে ফেসিয়াল করি, আর এখন আমার মুখে দামি হলুদের মেকআপ করা, দেখতে একদম পুতুলের মতো লাগছে। মহিলাটির মুখের উপর একদম ঝামা ঘষে দিল সারা। পাশের কয়েকজন মুখ চেপে হাসছে। সারার মা এসে সারাকে ধমক দিয়ে বলল, এসব কি হচ্ছে? মহিলাটি বলল, শোনো, বিয়ের পর যেন এমন মুখ চালিও না। পরের বাড়িতে ভাত খাওয়া অত সোজা না। ভাত খাওয়ারও তো ইচ্ছে আমারও নেই, আমাকে নিয়মিত পিৎজা আর বার্গার দিলেই হবে। সারার আম্মু সারাকে বলল, ছি ছি সারা, এসব কি হচ্ছে? আম্মু, উনি উপরে তেল দেয়, আড়ালে বদনাম করে, এজন্যই এমন করলাম। তুমি এই কুট্টি মহিলাকে কেন দাওয়াত দিয়েছ? উনি পাড়ার সব অবিবাহিত মেয়েদের বুড়ি বিয়ে হচ্ছে না বলে আরও অনেক কিছু বলে। মানুষের উপর আলগা পিরিত করে আর তার আড়ালে বদনাম করে। সে করুক, তাই বলে তুই আমি এমন করবে? শ্বশুর বাড়িতে গিয়ে বলেও এমন করো না কিন্তু। সারা মুখ বাঁকিয়ে বলল, দেখতে হবে না মেয়েটা কার কার্পেট থেকে ডাউনলোড হয়েছে সেটা তো আগে দেখো। সারা রাম্মু 2 ঠোঁটের মাঝ বরাবর খানিকটা পাকা হয়ে গেল। হাঁ করে তাকিয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে। এই মেয়ে তো তাকিয়েও ছাড়ছে না, শ্বশুর বাড়িতে গিয়ে যে কি করবে। এমন সময় হাজির হলো সোয়া, তন্ময়, মিনয়, দীপ, পিহু আর তরি। মিনয় ফোনে আগে থেকে তরির ব্যাপারে জানিয়েছে, তাই তরিকে দেখে চিনতে অসুবিধা হয়নি সারার। সে তরিকে দেখে কোনো বনিতা ছাড়াই বলল, এই প্রিটি গার্ল, নিশ্চয় তরি? তরি মৃদু হেসে জবাব দিল, হ্যাঁ, আমাকে আপনি চিনেন? তবে তাকে এত সহজে চিনে ফেলার জন্য দারুণ অবাক হলো। তরির মনে একগাদা প্রশ্ন। সারা বলল, কি ভাবছ, আমি তোমায় কিভাবে চিনলাম? তরির অবাক ভাব একটুও কমেনি। সে অবাক হয়ে উত্তর দিল, জি। সারা মস্করা করেই বলল, আগের জন্মে তুমি আমার বোন ছিলে। ওদের কিছুক্ষণ গল্প স্বল্পের পর শুরু হলো সারার মেহেন্দির পুরো অনুষ্ঠান। সবাই মিলে সারাকে ধরেছে বরের ছবি দেখানোর জন্য। সারা বলল, কাল তো আসবেই, তখন না হয় দেখিস। মিনয় বলল, এই ডং না করে ছবি দেখা পটাপট। মাথার যে চুল টুল নেই সে বোঝাই যাচ্ছে। নিশ্চয়ই বয়স 70-80 হবে। আমাদের কোনো সমস্যা নেই, আমরা ঠিকই দুলাভাই ডেকে ডেকে মুখে ফেনা তুলে ফেলব। সারা তবুও ছবি দেখাতে নারাজ। সে কোনোভাবেই ছবি দেখাবে না। এক বাক্যে বলে দিয়েছে আগামীকাল সবাইকে বর দেখতে হবে। সারার এমনি তেড়ামি দেখে সোয়া বলল, তোর বর কেড়ে নেওয়ার এক বিন্দু ইচ্ছে আমার নেই, তাও তুই ছবিটা দেখা। এ সময় মেহেদি ডিজাইন করা মেয়েটা বলল, আপু, হাতের মাঝে তো জামাইয়ের নাম লিখতে হবে, আপনার জামাইয়ের নাম কি? সারা মেয়েটির দিকে তাকিয়ে মুখ মোচড়াতে মোচড়াতে বলল, নামটাম লেখা লাগবে না, আপনি ডিজাইন করুন। দীপ বলল, দিলদার। লিখে দেন, দিলদার ওর বরের নাম, টাইটেল দিন জুকার দিলদার। তন্ময় হাসি আটকানোর জন্য যুদ্ধ চালাচ্ছে। পট করে মিনয় বলে উঠল, জসিম, ওর বরের নাম জসিম, আপনি ওকে জসিম লিখে দেন। লটারি জিতে বড়লোক হয়ে যেতে পারবে। সারা এবার মিনয়ের দিকে চোখ পাকিয়ে তাকালো। এ সময়ে সারার ফোন বেজে উঠল। সবাই ফোনের দিকে তাকিয়ে আছে। সেখানে রেখা রয়েছে রোশান সিদ্দিকী। তন্ময়ের নাম্বারটা মুখস্থ। নাম্বারটা দেখে চোখ কপালে উঠল। সে সাথে সাথে সারাকে প্রশ্ন করল, এই রোশান স্যার তোকে কল দিচ্ছে কেন? সোয়া বলল, কাহিনী কি, জলদি বল। মিনয় ফোনটা রিসিভ করে লাউডে দিয়ে সারার মুখের সামনে ধরে বলল, নে কথা বল, দেখি কি বলে স্যার তোকে। সারা যেন আজ একজন আসামি। সে মুখ কাসুমাসু করে সবার দিকে তাকিয়ে মিনমিন স্বরে হেলো বলল। ফোনের ওপাশ থেকে রোশান বলল, তোমার বন্ধুরা এসেছে সবাই? সারার চোখ তার বন্ধুদের দিকে চেয়ে আছে। এমন ধরা জীবনেও সে খায়নি। মিহি কণ্ঠ বলল, হ্যাঁ এসেছে, এখন রাখি। রোশান ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ছেড়ে কেমন যেন আকৃষ্ট করা কণ্ঠে বলল, এত তাড়া কিসের? বন্ধুদের পেলে তো
আর কিছুই খেয়াল থাকে না তোমার। কিছু বলবেন? যেহেতু আগামীকাল তুমি আমার বাড়ি আসছো, সিদ্দিকি বাড়ি তোমাকে হ্যাপিলি ওয়েলকাম করতে ওয়েট করছে। সো আজ তুমি কিছু চাও আমার কাছে? সোয়া ফোন মিউট করে বলল, বল যে হাতে মেহেদি দিয়ে লিখুন, সারা আমার বউ। ফিহু বলল, হ্যাঁ আপু বলুন। সারা ফোনটা মুখের কাছে এনে বলল, দামি কিছু চাই না আপনার কাছে, আপনার টাকা খরচ হোক আমি তা চাইছি না। শুধু হাতে মেহেদি দিয়ে লিখুন, সারা আমার বউ আর আমি সারার জামাই। কথাটা রোশানের কর্ণকুহরে যেতে সে তার ব্রুযুগল সুচালো করে গেল, যেন আকাশ থেকে পড়ে প্রশ্ন করল, হোয়াট? কেন শুনেননি? রোশানের রোমান্টিক মুডের রফাদফা হয়ে গেছে। সে বিরক্ত কণ্ঠে উত্তর দিল, মাথা খারাপ? দুনিয়া উল্টে গেলেও আমি হাতে মেহেদি দিব না। সারাও কম জেদি না, সেও জেদি কণ্ঠে বলল, ওই হাতে মেহেন্দি না পরাতে পারলে আকিকা দিয়ে আমার নাম পরিবর্তন করে রাখব, চিত্রনায়িকা ময়ূরী। রোশন ফোনের ওপাশ থেকে খানিকটা টেনে টেনে বলল, তোমার পছন্দের নায়িকা বুঝি ময়ূরী? আমার পছন্দের কেন হতে যাবে? আপনার পছন্দের নায়িকা। আমার পছন্দ এত ন্যারো না, রুচিসম্মত এবং মানসম্মত জিনিসই আমি পছন্দ করি। সারা এবার খুব প্রাউডলি বলল, তার মানে আমিও মানসম্মত জিনিস? এ কথা শুনে রোশান বলল, তুমি জিনিস নও, তুমি আমার বউ। বাই দ্য ওয়ে, মেহেন্দি তুমি আমাকে কখনোই পরাতে পারবে না। তোমার নাম পরিবর্তনের জন্য রুচিসম্মত নাম চয়েস করো। আকিকার গরু খাসি না হয় আমিই কিনে দিব। রোশানের সাথে সারার বিয়ে নিয়ে সারা রাত বন্ধুদের মাঝে অনেক জল্পনা কল্পনা সহ অনেক আড্ডা হয়েছে। তন্ময়, মিনয়, দীপ ওরা সবাই আজ খুশি। সারার জন্য উপযুক্ত একজন পাত্র পাওয়া গিয়েছে। ওদের আনন্দ যেন আরও 4 গুণ হয়ে গেছে। চারদিকে বিশাল বড় বড় 4টা বক্স বাজছে। সে বক্সে সব হিন্দি গান চলছে। গানে তালে তালে স্টেজে উঠে নাচছে এক একজন। তন্ময়, মিনয় ও দীপের পরনে একই রঙের পাঞ্জাবি পরা, দেখে দিন জমজ বলে মনে হচ্ছে। মিনয় আর দীপও দুজনই যথেষ্ট একটা আসর মাতিয়ে রাখার জন্য। সব মেয়েদের পরনে গায়ে হলুদের শাড়ি, শুধুমাত্র তরির পরনে সিম্পল সালোয়ার কামিজ। মিনয় ফিহুকে ইশারা করে ডেকে নিয়ে শাড়ির প্যাকেট ফিহুর হাতে দিয়ে বলল, এটা তরিকে পরিয়ে দেয়। ফিহু চোখ বড় বড় করে মিনয়কে বলল, কোনোদিন তো আমাকে একটা শাড়িও কিনে দিলে না ভাইয়া। তোকে শাড়ির দোকানের কর্মচারী দেখে বিয়ে দিব। শাড়ির কোনোদিন তোর অভাব হবে না, দেখিনিস। পিহু চোখ গরম করে জায়গা পরিবর্তন করলো। সে তরিকে ডেকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল, সাথে হালকা সাজগোজ করে দিল। এতে তরিকে ভীষণ মায়াবী লাগছে। মিনয় সারা রাত ভরে যেন তরিকেই দেখে যাচ্ছে। সোয়া তন্ময়কে ইশারা করে বলল, দেখ মিনয় সারাক্ষণ তরিকেই দেখছে। তন্ময় সাথে সাথে সোয়ার দিকে তাকালো। সোয়ার চোখের দিকে তাকিয়ে রইল। তন্ময় ওভাবে তাকিয়ে থাকাতে সোয়া বলল, হচ্ছেটা কি তন্ময়? ওভাবে তাকিয়ে থাকছিস কেন? অস্বস্তি লাগে। তন্ময় ফিসফিস করেই বলল, আমি যে 8টা বছর ধরে তোকে দেখছি, কখনো চোখের দৃষ্টি এদিক সেদিক করিনি, তোর তো সেদিকে কোনো খেয়াল নেই। সোয়া ফিসফিস করে বলল, চোখ নামা, লজ্জা করছে। পরের দিন দুপুরে বিয়ে পড়ানো শেষ, যাত্রীসহ সবার খাওয়া দাওয়া শেষ। আত্মীয়রা সবাই এক টেবিলে খেতে বসেছে। ওদের টেবিলে সবার প্লেটে রোস্টের লেগ পিস পড়েছে, কিন্তু তরির প্লেটে পড়েনি। তন্ময় বলল, ভাগ্য ভালো মিনয়ের প্লেটে লেগ পিস গিয়েছে, না হলে কার প্লেট থেকে এক্সচেঞ্জ করতো তার কোনো ঠিক নেই। দীপ বলল, সোয়া প্লেট ছাড়া আর কার প্লেট? সারা তো মরে গেলেও লেগ পিস দিবে না। পিহু বলল, লেগ পিসে কি খায় শুনি? দীপ বলল, বিয়ে খেতে আসিই তো রোস্টের লেগ পিস খেতে। এরই মাঝে মিনয় ঘটালো অদ্ভুত এক ঘটনা। নিজের ভীষণ পছন্দের লেগ পিসে তরির প্লেটে তুলে দিয়ে বলল, আমি লেগ পিস খাবো না, তুমি খাও। তরি মায়া বরা গোল গোল চোখে মিনয়ের দিকে তাকালো। এ সাহনি মিনয়ের স্পন্দন যেন থমকে দেয়। কি ভয়ানক মায়া! পিহু বলল, জীবনে তোমার জন্য আমি লেগ পিস খেতে পারিনি, আর সেই তুমি কি না তোমার প্লেটের লেগ পিস তুলে দিলে। মিনয় খুব মলিন কণ্ঠে বলল, আজ খেতে ইচ্ছে করছে না। তন্ময় বলল, বুঝতে আর কিছু বাকি নেই। মিনয়ের সমস্ত অনুভূতিতে পানি ঢেলে এরই মাঝে তরি বলল, আমি খাবো না কাকু। দীপ আর তন্ময় দুজনে আবার বিকট শব্দে হেসে উঠে মিনয়ের দিকে তাকালো। ওদের হাসি দেখে মিনয়কে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। সে কটমট করে তরির দিকে তাকিয়ে বলল, লেগ পিস খাবে না ভালো কথা, আমার কলিজা চিবিয়ে খাও, তাও আর সাসা সাসা কইরো না। তোমার পায়ে ধরি, তোমার হিটলার বাপেরও পায়ে ধরি। আবার ওরা খাবার টেবিলে হাসিতে গড়াগড়ি খাচ্ছে। ঘণ্টাখানেকের মাঝে বিয়ের গাড়ি পৌঁছে গেল সিদ্দিক বাড়ির সদর দরজায়। সম্পূর্ণ একটা অচেনা জায়গা, অচেনা মানুষ এবং নতুন পরিবেশের মুখোমুখি হলো সারা। প্রতিটি মেয়েরই বোধহয় এই জার্নিটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ জার্নি।
গাড়ি থেকে সারাকে নামানোর সাথে সাথে মানুষের ঢল নামলো নতুন বউ দেখার জন্য। চারদিক থেকে গোটা বিশ্বে ক্যামেরা সারার সামনে, সবাই চিচার মতো ছবি তুলতে ব্যস্ত। সারার বেশ অস্বস্তি হচ্ছে, আবার লজ্জাও করছে। রোশানের আম্মা মিষ্টি আর শরবত হাতে দাঁড়িয়ে আছেন ছেলের বউকে বরণ করার জন্য। পরপর কয়েকজন গালে চিনি দিচ্ছে আর বলছে বউয়ের কথা যেন মিষ্টি হয়। রোশান থম মেরে দাঁড়িয়ে রয়েছে, তার বেশ অসহ্য লাগছে, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। রোশানের কাছে মনে হচ্ছে এগুলো যেন একটা মেয়েকে রীতিমতো টর্চার ছাড়া আর কিছুই না। রোশান দাঁতে দাঁত চেপে তার আম্মার কানের কাছে গিয়ে খুব আস্তে বলল, এসব ক্লোজ করো প্লিজ, আমি বিরক্ত হচ্ছি। রোশানের আম্মা জানে তার ছেলে এসব পছন্দ করে না, এমনকি বিয়েতে গায়ে হলুদটুকুও সে লাগায়নি, হাতে মেহেদি দেয়নি। মনে মনে বিড়বিড় করে বলল, এ ছেলের কি জীবনে বাচ্চা কাচ্চা হবে? বউ বরণের সময় সারা খেয়াল করলো তার থেকে বয়সে বেশ খানিক বড় সুন্দরী একজন মেয়ে কেমন আর চোখে সারার দিকে চেয়ে আছে। তার দৃষ্টিতে ভয়ঙ্কর ঘৃণা। সারা মনোযোগ দিয়ে মেয়েটিকে দেখে বোঝার চেষ্টা করছে মেয়েটি কেন ওভাবে তার দিকে তাকিয়ে আছে। নিশ্চয়ই কোনো কারণ আছে, অকারণে তো আর কেউ কারো দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে না। সারা তাৎক্ষণিক ভেবে নিল এ কি তার বরের প্রাক্তন। সারা পারলে এক্ষুনি রোশানের কলার ধরে জিজ্ঞেস করত, কে মেয়েটি, তার দিকে কেন ওভাবে তাকিয়ে আছে। সারা এমনি কৌতূহল বেশি সব বিষয়ে, তবে ধৈর্য একেবারে নেই বললেই চলে। মেয়েটি কেন তার দিকে ওভাবে তাকিয়ে আছে সেই ধৈর্যটুকু এখন পাচ্ছে না। বউ বরণ শেষ হলে নতুন বউ ঘরে নেওয়ার পালা এবার। রোশানের দাদু বললেন, একজন কোলে তুলে নিতে হবে, নতুন বউকে হাঁটিয়ে নেওয়া যাবে না। রোশানের ভাই ওশান বলল, তাহলে দাদুই কোলে নিক, কি বলো দাদু? দাদু বললেন, আমার কি আর সেই দিন আছে রে, থাকলে এত সময় দেখতি। লাফ দিয়ে এসে রোশানের চাচাতো ভাই বলল, বাবিকে আমিই কোলে করে ঘরে নিয়ে যাচ্ছি। কথাটা রোশানের কর্ণ কুহুরে যেতে তার চোখ দুটো ছানা পড়া হয়ে গেল। পৃথিবীর সমস্ত অসহ্যকর অনুভূতি তার মাঝে বাসা বাঁধল। মানে কি, তার বউ অন্য একজন কোলে নিবে? মানুষের মাঝে যেখানে বউয়ের হাত ধরাটাই রোশানের কাছে ভয়ানক ব্যাপার, সেখানে সাথে সাথে সারাকে পাঁজাকোলা করে কোলে তুলে নিয়ে বলল, কাউকে নিতে হবে না, আমার বউ আমি নিয়ে যাচ্ছি। বলে সোজা হেঁটে ঘরের দিকে রওনা হলো। সবাই হা করে রোশানের দিকে তাকিয়ে রইল। এ কি সেই রোশান যাকে দৌড়ে বেঁধে বিয়ে দেওয়া যাচ্ছিল না? আজ সেই কিনা নিজের বউকে কোলে করে ঘরে নিয়ে যাচ্ছে। পুরুষ মানুষ কি সত্যি বউ পেলে পরিবর্তন হয়ে যায়? রাত 10:30 বেজে গিয়েছে। নতুন বউকে ঘিরে অনেক আনন্দ উৎসব চলছে এত সময়। রাত 11টার সময় সারাকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। রোশানের ঘরের সামনে যেতেই সারার নাকে মিষ্টি বেলি ফুলের ঘ্রাণ ভেসে এলো। দরজায় বেলি ফুল দিয়ে সাজানো। দরজা খুলতে সারার চোখ দুটো যেন মুগ্ধতায় ভরে উঠল। অনায়াসে কিঞ্চিত হাসি ঠোঁটের কোণে ফুটে উঠল। এত সুন্দর বাসরঘর সে আগে দেখেনি। পুরো ঘরের ওয়ালে রজনীগন্ধা আর তাজা গোলাপ, আর খাটটা সাদা বেলি দিয়ে মোড়ানো যেন। এত এত বেলি ফুল কোথায় পেল? এ তো পুরো বেলি দিয়ে সাজালো কীভাবে? সারার ইচ্ছে করছে ঘরের মাঝে ঘুরে ঘুরে নাচতে। সব ক্লান্তি, সব রাগ, সব দুঃখই ফুল দেখেই কেটে গেছে। কয়েকজন মিলে সারাকে বিছানায় বসিয়ে দিয়ে চলে গেছে। সারার ইচ্ছে করছে প্রচুর ছবি তুলতে, কিন্তু চারদিকে মানুষ, কিভাবে ছবি তুলবে? ঘরে এখন কেউ নেই। সারার মোবাইল সারার হাতেই ছিল, সে কিছু সেলফি নিচ্ছিল। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সারা তাৎক্ষণিক দরজার দিকে তাকিয়ে দেখল রোশন স্যার ব্রু উঁচিয়ে তার দিকে তাকিয়ে আছে। সারা দ্রুত ফোনটা নামিয়ে ফেলল। মনে মনে বিড়বিড় করতে করতে বলল, আসার আর সময় পেল না, ছবিগুলোও মন ভরে তুলতে পারলাম না। রোশন ঘরে ঢুকে দরজার সিটকেনি লাগিয়ে দিল। সাথে সাথে সারার বুকের মাঝে কেঁপে ওঠে। এই অসহ্য লোকটা সিটকেনি কেন লাগিয়ে দিল? সারার মাথার মাঝে বু বু করে উঠল। বাসরঘর মানে কি কি হয় সে বিষয়ে সে ভালোই জানে। বিবাহিত বান্ধবীগুলো তাকে আগেই ইস্ত্রে পাকিয়ে ফেলেছে। এখন কি তার সাথে সেসবও হবে? কখনোই না। সে এসব পচা কাজ কিছুতেই করতে পারবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষ যে কেন বিয়ে করে? খালি খালি এক বেটার সাথে ঘরে দরজা লাগিয়ে শুয়ে থাকার জন্য, তারপর দুনিয়ার অকাজ কুকাজ করার জন্য। ওইসব অকাজে সারা নেই, ওসব পাপি কাজ সে কিছুতেই করবে না। রোশানের হাতে একটা প্যাকেট। দরজা লাগিয়ে প্যাকেটটা সেন্টার টেবিলের উপর রেখে সারার দিকে তাকালো। সারার মুখের অবয়ব দেখে রোশন বুঝতে পারল এই মেয়ে দুনিয়ার কথা ভাবছে। তার তো ভাবনার কোনো শেষ নেই। নিশ্চয়ই আকাশ পাতাল অনেক কিছু ভাবা হয়ে যাচ্ছে। রোশন সারার দিকে আর চোখে একবার তাকিয়ে বলল, শাড়িটা চেঞ্জ করে নাও, এত ভারী শাড়ি পরে তুমি ঘুমাতে পারবে না। বলে আলমারি থেকে কালো রঙের ট্রাউজার আর সাদা টি শার্ট বের করে ওয়াশরুমে প্রবেশ করল। মিনিট 5 পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো সারা এখনও বিছানায় বসে আছে।
রোশন চোখে চশমাটা চোখে দিতে দিতে বিছানায় গিয়ে বসল। সারার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি চেঞ্জ করনি? রোশনকে বিছানায় আসতে দেখে সারার বুক আবারও কেঁপে উঠল। এখন কি উনি সেসব শুরু করবেন? সারা থতমত খেয়ে বলল, এ কি, আপনি কি এখানে ঘুমাবেন? রোশন ব্রুকুসকে প্রশ্ন করল, ঘুমাতে নিষেধ করছ? সারার ইচ্ছে করছে হাজার খানিক ছবি তুলো। এই আনরোমান্টিক লোক কীভাবে বউয়ের সাথে কাপল ছবি না তুলে ঘুমানোর প্ল্যান করছে? এত এত ফুল দেখলে তো এমনি রোমান্স চলে আসার কথা মনের ভিতরে, তার উপর আবার সুন্দরী বউ। অন্তত একটা সেলফি তো তুলে নিজের শেরওয়ানি চেঞ্জ করতে পারতো। না, সেসব কিচ্ছু না, দিব্যি ঘুমাতে চলে এসেছে। কি ভেবেছে কোনো রোমান্স ছাড়া অকাজ করতে চাইলে তা সম্ভব হবে? এমনি আমি ওনার সাথে কোনো দিন কিচ্ছু করতাম না, তার উপর এমন আনরোমান্টিক। রোশন গম্ভীর কণ্ঠে আবারও বলল, কি হলো? সারা বিরক্ত কণ্ঠে বলল, এই রাতে কেউ ঘুমায়? রোশন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তাহলে কি করে? জানেন না? তাহলে বিয়ে করেছেন কেন? রোশন সারা দিকে খানিকটা এগিয়ে গিয়ে বলল, আচ্ছা তুমি তাহলে আমাকে বুঝিয়ে দাও কী জন্য বিয়ে করে? সারা দ্রুত বিছানা ছেড়ে নেমে বলল, কাছে আসছেন কেন? আমি ছবি তোলার জন্য বিয়ে করতে চাইতাম, অন্য কিছু না। রোশন ব্রুজগুলো উছিয়ে প্রশ্ন করল, ছবি তোলার জন্য মানুষ বিয়ে করে? সারা দ্রুত বলে উঠল, হ্যাঁ করে, করবে না কেন? আমার আইডির রিচ ডাউন, একমাত্র বিয়ের ছবি বড়সা আইডির রিচ বাড়ানোর জন্য। পটাপট আমার সুন্দর কিছু ছবি তুলে দিন তো। রোশন চোখের চশমাটা খুলে আশ্চর্যজনক চাহনিতে সারা দিকে তাকিয়ে আছে। এমন উদ্ভট কথা কি এর আগে পরে কেউ কখনো বলেছে? এটা কি বউ নাকি বৌমা? সারা বিছানায় বসে বুবন বোলানো এক হাসি দিয়ে রোশানকে বলল, নিন ছবি তুলে দিন। রোশান হতাশ, পুরাই হতাশ। সে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে সারা দিকে। ইতিহাসে এমন বাসর কি আদৌ কোথাও হয়েছিল ইতিপূর্বে? চোখ মুখ গম্ভীর করে পকেট থেকে ফোন বের করে সারা ছবি তুলছে। সারা মোটামুটি হাজারখানিক ছবি তুলিয়েছে রোশানকে দিয়ে। রোশান ছবি তুলতে তুলতে ক্লান্ত পায়। গরমে গলা শুকিয়ে গিয়েছে তার। হাতের ফোনটা ড্রেসিং টেবিলের উপরে রাখলো। তারপর এদিক ওদিক চোখ ঘোরালো। ফ্লোরে পানির বোতল রাখা। পানির খাওয়ার উদ্দেশ্যে পানির বোতলের মুখ খুললাম। সারা রোশানকে পানির বোতলের মুখ খুলতে দেখে বুঝতে পারল রোশান এখন পানি খাবে। সে দ্রুত কণ্ঠে বলে উঠল, দাঁড়ান, পানি যেন বোতলে মুখ লাগিয়ে খেয়েন না, আমিও পানি খাবো। মুখ লাগিয়ে পানি খেলে আপনার থুতু চলে যাবে বোতলের ভিতরে, পরে খেতে আমার ঘৃণা করবে। সারার এমন উদ্ভট কথা শুনে রোশানের ব্রুজগুল সুচালু হয়ে এলো। কপালের চামড়ায় ভাঁজ পড়ল কয়েকটা। সে স্থির চোখে তাকিয়ে রইল সারার দিকে। চোখে যেন তীব্র বিরক্তি। রোশানের বিরক্তিকর চাহনি দেখে সারা ঘন ঘন চোখের পাপড়ি ফেলে বলল, কি ব্যাপার, ওভাবে কেন তাকাচ্ছেন? আমিও পানি খাবো, সেই জন্য বললাম আর কি। রোশন সোয়াল শক্ত করে বলল, ইডিয়টদের পানি আমি খাই না। বলে বোতল উঁচু করে ঢকঢক করে পানি খেয়ে নিল। তারপর বোতলটা সারা দিকে এগিয়ে দিয়ে বলল, না। সারা পানির বোতলটা হাতে নিয়ে একডান ব্রু উঁচিয়ে তাকিয়ে রইল রোশানের মুখের দিকে। খুব কাছ থেকে কেউ এভাবে সরাসরি মুখের দিকে তাকিয়ে থাকলে প্রচণ্ড অস্বস্তি লাগে মানুষের। রোশানেরও তাই হলো। সে মুখে বিরক্তি ভাব এনে সারার দিকে ব্রু কুচকে তাকিয়ে প্রশ্ন করলো, সমস্যা কি? এভাবে তাকিয়ে আছো কেন? এই চশমা পরে কি কিছু ক্লিয়ার দেখেছেন? ছবি ঠিকঠাক তুলেছেন তো? রোশান গম্ভীর কণ্ঠে বলল, মানুষ চশমা চোখে পড়ে সব ক্লিয়ার দেখার জন্য। এতটুকু সেন্স কি তোমার নেই? আপনি চশমা খুলে আরও কয়েকটা ছবি তুলে দিবেন? রোশান অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল সারা দিকে। এই মেয়ে কি দুনিয়াতে আল্লাহ এই একটা পিজে পাঠিয়েছেন? সারা এবার বোতল উঁচু করে পানি খেতে গিয়ে অর্ধেক পানি নিজের গায়ে ঢেলে পড়ে গেল। সাথে সাথে ব্লাউজের শাড়ি ভিজে গেছে। এজন্য সারা রোশানকে দায়ী করলো। সে রীতিমতো বলে উঠল, পানি যদি আমি প্রথমে খেতাম তাহলে আর ভিজতাম না, সব আপনার জন্য হলো। রোশান এমন অভিযোগের সন্দিহান দৃষ্টিতে সারা দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। পানি আমি প্রথমে খেলে তো ভিজতাম না। রোশান তাচ্ছিল্যভাবে হেসে জবাব দিল, বোতলের তলায় একটু পানি ছিল তাই ভিজে গিয়েছ। বড় বোতলের পানি খেতে গেলে গোসল হয়ে যেত তোমার। সারা অমনি চেতে গিয়ে বলল, অপমান করলেন? অপমান আবার কেমনি করে? সারা থম মেরে উত্তর দিল, কথা তো অপমানের সুরেই বললেন। রোশান আবার হাত উল্টে ঘড়ি দেখে নিয়ে বলল, শিট, অনেক রাত অলরেডি, আমি ঘুমাতে গেলাম। সারা রোশানের ঘুমোতে যাওয়ার কথা শুনে বেশ খানিক সিরিয়াস মোডে বলল, ঘুমাতে যাবেন মানে? আমার ছবি তোলা শেষ হয়নি। এত এত ছবি তোলার পরেও যখন ছবি তোলা শেষ হয়নি শুনতে হলো, তখনই রোশান বিরক্ত প্রকাশ করেই বলল, ছবি তোলা ছাড়া কি আর কাজ নেই তোমার? সারা রোশানের বিরক্ত চোখ মুখের দিকে তাকিয়ে বলল, এত বিরক্ত হচ্ছেন কেন?
একসাথে 2-3টে সুবিধা তো আর নিতে পারবেন না। এমনি বিয়ে করেছেন টাকা কামানোর মেশিন। এমন কপাল কয়জনের হয় বলুন তো? রোশন দারুণ অবাক হলো, কৌতূহলী মনে প্রশ্ন ছুড়ল, টাকা কামানোর মেশিন? হাউ? সারা আবার খুব প্রাউডলি বলল, আমার 3টি অ্যাকাউন্ট আছে বুঝলেন। রোশন বেশ অবাক হলো শুনে। তার মাত্র একটা অ্যাকাউন্ট, অথচ সারা নাকি 3টে অ্যাকাউন্ট। এতগুলো অ্যাকাউন্ট দিয়ে সে করেটা কি? মনের মাঝে হাজার খানিক প্রশ্ন। কৌতূহলী বদনে সারার দিকে তাকিয়ে বলল, এতগুলো অ্যাকাউন্ট? বড়লোক। কোন কোন ব্যাংকে আছে অ্যাকাউন্টগুলো? সারা শোক মুখ গুছিয়ে উত্তর দিল, আরে দূর, ব্যাংক অ্যাকাউন্ট হতে যাবে কেন? একটা টিকটক অ্যাকাউন্ট, একটা ইনস্টাগ্রাম, একটা ফেসবুক অ্যাকাউন্ট। রোশনের চোখ দুটো গোল গোল হয়ে গেল। সে সারার এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। যাকে বলে ধপাস করে আকাশ থেকে পড়া। চোখের চশমাটা খুলে সে সারার দিকে তাকালো। এত অদ্ভুতভাবে তাকালো তা প্রকাশ করার মতো না। মানে এমন অ্যাকাউন্ট নিয়েও মানুষ গর্ব করে? রোশনকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সারা বলল, ওভাবে তাকিয়ে আছেন কেন? আমার 3 অ্যাকাউন্ট থেকে যদি আপনি আর আমি মিলে কাপল ব্লগিং করি তাহলে কিন্তু প্রচুর টাকা হবে। মানুষ ফুড ব্লগিং করে প্রচুর টাকা কামাচ্ছে। যেমন ধরুন, আপনি শুধু ক্যামেরার সামনে এসে কয়েক কেজি চাউলের ভাত খাবেন, 200-300 ডিম, আস্ত খাসি এসব খাবেন। এরপরে কি হবে জানেন? মানুষ ফুড রিভিউর জন্য ফ্রিতে আপনাকে খাওয়ার দাওয়াত করবে। আজীবন বর ফ্রিতে খেতে পারবেন। আবার আমরা দুজন মিলে যদি কাপল ব্লগিং করি তাহলে বিভিন্ন শপ থেকে আমাদের জন্য কাপল ড্রেস পাঠাবে প্রমোশনের জন্য। আমাদের আর বেশি পোশাক পরা লাগবে না। আরও অনেক কিছুই ফ্রিতে পাবো। ফ্রিতে খেতে পারলে, পোশাক পেলে বড়লোক তো এমনিই হয়ে যাব। আমার এই 3টে অ্যাকাউন্ট না থাকলে কি এসব পারতেন? বুঝছেন টাকা কিভাবে, কেমন করে টাকা কামানোর মেশিন কিনেছেন? রোশন এবার ভ্রু কুঁচকে সারার দিকে তাকিয়ে থেকে বললাম, তোমাকে বিয়ে করেছি, পাগল হতে আর বেশি দিন বাকি নেই আমার। বাই দ্য ওয়ে, না খেয়ে থাকলেও বউ বেছে খাবো না, মাইন্ড ইট। আমি ঘুমাতে গেলাম। বলে রোশন রুমের লাইট অফ করে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রোশনকে শুয়ে পড়তে দেখে সারা বলল, আপনি লাইট অফ করে শুয়ে পড়লেন? আজ আমি সারাদিন কিছু খাইনি। আমি জানি তুমি কিছু খাওনি। টি টেবিলের উপর বিরিয়ানি আছে, প্যাকেটটা ওপেন করে দেখো, বিরিয়ানি খাও, খেয়ে শুয়ে পড়ো। সারা হঠাৎ করে কেমন অশান্ত থেকে শান্ত হয়ে গেল। এত কিছুর ভিড়ে রোশন স্যার তার খাওয়ার ব্যাপারটা মাথায় রেখেছেন। এটুকু ভেবে সারার মনে কিছু একটা দোলা দিয়ে উঠল। সারা বিরিয়ানি খেয়ে শাড়ি চেঞ্জ করে বিছানায় এসে রোশনের পাশে শুয়ে পড়ল। রোশন সাইড ফিরে শুয়ে আছে। সারা উকি দিয়ে দেখলো রোশন ঘুমিয়েছে কিনা। রোশন ঘুমিয়েছে বলে মনে হচ্ছে না। সারা আগে কথা বলে উঠল। সে রোশনকে বলল, আপনি কি সারা রাত চশমা পরে থাকবেন? আমার চশমা নিয়ে তোমার সমস্যা কোথায়? ফুলসজ্জায় কি চশমা পরে ঘুমায়? এটা কি ফুলসজ্জা নাকি চশমা সজ্জা বুঝতে পারছি না। রোশন আবার সাইড ফিরে সারার দিকে ঘুরে তাকিয়ে বলল, নো, ইটস সেলফি সজ্জা। রোশন আর সারা দুজন দুদিকে মুখ করে শুয়ে আছে। হঠাৎ শেষ রাতের দিকে আকাশে কালো মেঘ জমেছে। চারদিকে মেঘ ডাকছে। মুহূর্তের মাঝে শুরু হলো ঝুম বৃষ্টি। সারা ঠান্ডা আবহাওয়ায় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, কিন্তু তার শীত করছে। ঠান্ডায় হাত পা ভাঁজ করে গুটিসুটি মেরে রয়েছে। রোশনের ঘুম ভেঙে গিয়েছে। সে বাহিরে মেঘের গর্জন শুনে উঠে বসল। তাকিয়ে দেখলো সারা ঠান্ডায় কেমন গুটিসুটি মেরে রয়েছে। রোশন বিছানা ছেড়ে উঠল। ওয়ারড্রপ খুলে পাতলা একটা কাঁথা নিয়ে এলো। সেটা সারার গায়ে ভালোভাবে জড়িয়ে দিল। ড্রিম লাইটের কৃত্রিম আলোয় সারার মুখটা আরও উজ্জ্বল দেখাচ্ছে। রোশন পুরো ঘরে চোখ বোলালো। চারদিকে ফুল আর ফুল। বিশেষ করে খাটটা পুরো বেলি ফুল দিয়ে সাজানো। সে খাটের মাঝে যেন আস্তে একটা ফুল ঘুমাচ্ছে। রোশন ডিম লাইটও অফ করে দিল। রুমের কোনায় রাখা কয়েকটা কালার মোমবাতি জ্বালালো। বাহিরে যেন ক্রমশই বৃষ্টির মাত্রা বেড়ে যাচ্ছে। রোশন নিজেও গিয়ে শুয়ে পড়ল। সারা জীবন কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যেস। ঘুমের ঘরে হাত দিয়ে কোলবালিশ হাতড়াতে গিয়ে কোলবালিশের মতো কিছু একটা হাতে বাঁধল। ওটা আসলে কোলবালিশ ছিল না, ছিল রোশন স্যার। সারা রোশনের দিকে ঘুরে শুয়ে এক পা রোশনের গায়ের উপর তুলে দেয়। তারপর রোশনকে কোলবালিশের মতো করে শক্তভাবে জড়িয়ে ধরে নিজের কাঁথা নিচে নিয়ে নেয়। বাহিরে জম বৃষ্টি, আবহাওয়া শীতল। আবহাওয়া এমনিতেই উস্কানি দিচ্ছে। রোশন শরীরে কেমন উষ্ণতা অনুভব করলো ঘুমের মাঝে। ঠান্ডার মাঝে নারীর উষ্ণতা কার না ভালো লাগে। রোশনও সারাকে সারা দিকে ঘুরে শুয়ে সারাকে জড়িয়ে ধরল। দুজনের বক্ষ, উষ্ঠ, দেহ, মন প্রাণ সবই মিলিত হলো। দুজনই দুজনের উষ্ণতায় গভীর ঘুমে আচ্ছন্ন হলো। পরের দিন ঘুম ভাঙতে সকাল 7টা বেজে গেছে। রোশনের ঘুম ভাঙেনি, কিন্তু সারার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙতে নিজেকে এমন ভয়ঙ্করভাবে দেখে সারার চোখ কপালে উঠল। সে রোশনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, তাও দুজনে একই কাঁথার নিচে।
সারা লজ্জায় যেন মরেই যাচ্ছে। সে দ্রুত শোয়া থেকে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু অনুভব করলো রোশানের শক্ত হাতে তাকে জড়িয়ে ধরে রেখেছে। সারা শোয়া অবস্থায় রোশানের হাত সরানোর চেষ্টা করলো। রোশানের গায়ে সারার স্পর্শ পেতে রোশানের ঘুম ভেঙে গেল। তখনও রোশানের চোখে চশমা। ঘুম ভাঙতে রোশান দেখলো সারা আর সে খুব ঘনিষ্ঠভাবে শুয়ে আছে। রোশান নিজেও জানে না কখন সে সারার কাছাকাছি এসেছে। সারা লজ্জায় যেন মরেই যাচ্ছে এমন অবস্থায় নিজেকে দেখে গায়ের কাঁথা টান দিয়ে ফেলে দ্রুত উঠে বসল। তাকিয়ে দেখলো গায়ে ওড়না নেই, অথচ রোশান তার দিকে ঝিম ধরে তাকিয়ে আছে। গায়ে ওড়না নেই দেখে সারা আরও বেশি লজ্জা পেয়েছে। দ্রুত এদিক সেদিক তাকিয়ে দেখলো ওড়না খাটের নিচে পড়ে আছে। সারা বড় বড় চোখ করে আবার খাটের নিচে একবার রোশানের দিকে তাকাচ্ছে। এভাবে তার বস্ত্রহরণ কি এ ভদ্রলোকই করলো? সারা দ্রুত বিছানা ছেড়ে নেমে ওড়নাটা তুলে গায়ে পেঁচিয়ে অগ্নিচোখে রোশানের দিকে তাকিয়ে বলল, আপনি এত চরিত্রহীন কেন? হ্যাঁ, ঘুমের ঘরে আমার সাথে ছিছি। রোশান চোখের চশমা খুলে উঠে বসল। সারার আপাত মস্তক ভালোভাবে তাকিয়ে দেখে বলে উঠল, ইউ আর মাই ওয়াইফ, সো চরিত্রহীনের কিছুই হয়নি এখানে। তাই বলে আমার পারমিশন ছাড়া করবেন? রোশানের দুই ব্রু কুঁচকে এলো সারার কথা শুনে। কি করার কথা বলছে সারা? রোশান ব্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি করেছি? সারা রোশানের দিকে তাকিয়ে দেখলো সে উত্তরের অপেক্ষায় ওদের আগ্রহে তার দিকে চেয়ে আছে। রোশানের চাহনি সারাকে ভীষণ লজ্জা দিল। ভীষণ লজ্জা। এই মানুষটা কি জানে সে কি করার কথা বলেছে? বুঝেও আবার প্রশ্ন করছে। সারা আবার বিস্ফোরিত কণ্ঠে বলল, কি করেছেন জানেন না? কি জন্য একটা ছেলে একটা মেয়েকে গভীর নিশীথে জড়িয়ে ধরে জানেন না? রোশান বিছানা ছেড়ে উঠে এসে সারার সামনে দাঁড়ালো স্ট্রং হয়ে। ট্রাউজারের দু পকেটে দু হাত গুজে কপালের চামড়ায় ভাঁজ ফেলে বলল, হাউ লেম। সারা এবার রোশানের দিকে এক আঙ্গুল উঁচিয়ে অগ্নিচোখে তাকিয়ে বলল, আপনি করতে পারেন আর আমি বললেই লেম? রোশান এবার বিরক্ত কণ্ঠে বলল, আমি যদি বলি ঘুমের ঘরে একজন শিক্ষকের থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করেছো তুমি? সারা চোখ কপালে তুলে বলল, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, সি, ওই ধরনের মেয়ে আমি নই, বুঝতে পেরেছেন? তাহলে ঘুমের ঘরে আমাকে ওভাবে জড়িয়ে ধরেছিলে কেন বারবার? আমি কি তোমাকে জড়িয়ে ধরেছি একবারও? সারার মাথা আবার চক্কর দিয়ে উঠল। লজ্জায় যেন কান দুটো কাটা যাচ্ছে। সে কিনা গিয়ে রোশান স্যারকে জড়িয়ে ধরেছিল। সারা কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না। তর্কে তো আর হারা যাবে না। দ্রুত তোতলানো কণ্ঠে বলল, মানে আমি জড়িয়ে ধরেছি সেটা আপনি জানেন তো তখন কিছু বলেননি কেন? রোশান গম্ভীর কণ্ঠে বলল, জাস্ট শাট আপ, ফ্রেশ হও। এরই মাঝে কে যেন দরজায় টোকা দিল। রোশান গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতে দেখলো তার 8 বছরের ফুফাতো বোন দাঁড়িয়ে আছে। রোশান বলল, আয় ভিতরে আয়। মেয়েটি ভিতরে এসে সারার হাত ধরে বলল, ভাবি, বাহিরে সবাই ডাকছে। সারা মৃদু হেসে বলল, আমি একটু ফ্রেশ হয়ে নিই। সারা ওয়াশরুমে গেল, ব্রাশ করলো, টাওয়াল দিয়ে হাত মুখ মুছে তারপর মেয়েটির হাত ধরে বাহিরে গেল। বাহিরে নতুন বউয়ের জন্য সবাই অপেক্ষা করছে। বাসার আত্মীয়, পাড়া প্রতিবেশী সবাই আছে। সারা চেহারা দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে। বলতে গেলে পাড়ার সবাই মুগ্ধ নতুন বউ দেখে। রোশানের আম্মা রান্নাঘরেই আছে। বারান্দায় সারাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। আর রান্নাঘর থেকে উঁকি মেরে রোশানের আম্মা কিছু একটা ভেবে সারার হাত ধরে টেনে রান্নাঘরে নিয়ে গেল। সারা বুঝতে পারলো না তাকে এভাবে কেন টেনে নিয়ে যাচ্ছে। সারা চুপচাপ আছে, কিছুই বলল না। রোশানের আম্মা সারাকে রান্নাঘরে নিয়ে বলল, এত বেলা করে কেউ ঘুম থেকে উঠে? নামাজ পড়ার অভ্যেস নেই তোমার, তাই না? সারা মিহি কণ্ঠে বলল, মানে আম্মা, ঘুমাতে দেরি হয়েছে আর ক্লান্ত ছিলাম। নামাজ পড়ো না তুমি? সারা শান্ত গলায় বলল, মাঝে মাঝে কামাই যায়, আর কামাই দিবা না, ঠিক আছে? রোশানের আম্মা বিরক্ত কণ্ঠে আবারও বলল, বাড়ির বউয়েরা কখনো এত বেলা করে ঘুম থেকে ওঠে না। তুমি জানো সকাল থেকে মানুষ কতবার এসেছে নতুন বউ দেখার জন্য? কত মানুষ বাজে কথা শুনিয়ে গিয়েছে। এত বেলা করে নিজের স্বামীর সাথে শুয়ে থাকা মানে নির্লজ্জতা। এটা আমি বলছি না, মানুষ বলেছে। সাত সকালে শাশুড়ির মুখে বরের সাথে শুয়ে থাকা নিয়ে কুমন্তব্য শুনে লজ্জায় সারা মরেই যাচ্ছে। এমন সময় একজন বয়স্ক মহিলা এসে বলল, কি, বরের সাথে শুয়ে কি মন ভরেছে? এমন বিশ্রী কথাটা সারার কর্ণকুহরে প্রবেশ করতে সারার সমস্ত শরীর ঘিনঘিন করে উঠল। মহিলাটির দিকে তাকিয়ে বলল, মানুষের বিয়ে হয় তো বরের সাথে শুয়ে থাকার জন্য। মানুষ বিয়ে করেই তো শুয়ে থাকার জন্য। আপনি কখনো বরের পাশে ঘুমাননি? এমন সময় কি কারণে যেন রোশান কিচেনের দিকে এসেছিল। সারার মুখে এমন কথা শুনে বড় বড় চোখ করে সারার দিকে তাকালো। সারাও চোখ পড়ল রোশানের দিকে। সাথে সাথে সারা চোখ বন্ধ করে ফেলছে। এমন নির্লজ্জজনক কথা বলার সময় ওনাকে আসতে হলো। রোশানের আম্মা সারার দিকে চোখ পাকিয়ে বলল,
উনি সম্পর্কে তোমার দাদি হন, মজা করে বলেছেন, তার জন্য তুমি ওভাবে কথা শোনাবা? কথা তো খারাপ কিছু বলেননি। সারা শাশুড়ির দিকে তাকিয়ে কিছু বলতেছেও আর বলতে পারল না। রোশানও যেন কি কাজে এদিকে এসেছিল, আবার চলে গিয়েছে। রোশনের আম্মা সারার আপাদমস্তক তাকিয়ে দেখে বললেন, এ কি, তুমি থ্রি পিস পরেছো কেন নতুন বউ? এই বাড়ির বউরা সবাই শাড়ি পরে, তুমি হলে এই বাড়ির নতুন বউ। দিন দুনিয়ার মানুষ তোমাকে দেখতে আসছে, পাড়া প্রতিবেশীরা তোমাকে দেখে কি বলবে? তোমার পোশাক নিয়েই বা কী বলবে? পাড়ার মানুষ তো ছিছি করবে। একদিনই এবারের মান সম্মান সব দোলোর সাথে মিশিয়ে দিবা তুমি? যাও, এক্ষুনি গিয়ে সব থ্রি পিস খুলে শাড়ি পরে আসো। সারার মুখটা কালো হয়ে গেল। রোশনের মায়ের দিকে ছলছল চোখে তাকিয়ে নিজের মায়ের মুখটা বেশি উঠল। কই, তার মা তো সামান্য বলে এমন আচরণ কখনো করেনি, থ্রি পিস পরা নিয়ে কখনো কথা শোনায়নি। তাহলে কি বিয়ে মানেই একটা মেয়ের জীবনের সব কিছুই পরিবর্তন হয়ে যাওয়া? বিয়ে মানেই কি এক বাড়ির আদরের মেয়ে আরেক বাড়ির অবহেলার পাত্রী? শাশুড়ি আর নিজের মায়ের মাঝে কি এতটাই তফাৎ? মায়েদের এত রূপ কেন হয়? তাহলে আমার ভাই থাকলে সে বিয়ে করলো কি আমার আম্মু এমন করতো? সারার ভিতরটা কেমন যেন কেঁপে উঠল। তার জীবন, তার দিন দুনিয়া সব কি আজ তাহলে এভাবেই পাল্টে যাবে? সারা শাশুড়ির সামনে মাথা নত করে মিহি কণ্ঠে বলল, আমি তো শাড়ি পরতে জানি না। রোশনের আম্মা খিটমিট কণ্ঠে বললেন, পারো না, পারতে হবে। কেউ সব আগে থেকেই পারে না, ধীরে ধীরেই শিখতে হয়। সারা রোশনের আম্মার দিকে দু চোখ মিলে তাকালো। তাকিয়ে খেয়াল করলো রোশনের আম্মার কেন যেন তাকে পছন্দ নয়। এ বাড়িতে আসার আগে কখনো ভালোভাবে কথা বলেনি। ছেলের বউ হিসাবে কি তাকে ওনার পছন্দ নয়? না হলে বাড়ির নতুন বউয়ের সাথে তো কেউ এভাবে উগ্রভাবে কথা বলে না। সারা এখন পুরোপুরি শিওর নয়, তাই চুপ রইল। কিচেনে উপস্থিত মুরব্বী মহিলাটি সারার মাথার চুলে হাত দিয়ে বলল, তোমার চুল তো ভিজেনি, গোসল করেছো, চুল ভেজাওনি? সারা কৌতূহলী চোখে মহিলাটির দিকে তাকিয়ে রইল। সে কি, একবারও গোসলের কথা বলেছে? তাহলে উনি আন্দাজে গোসলের কথা কেন বলছেন? সারা মুখের অবয়ব কেমন বোকাদের মতো হয়ে গেল। সে বোকা বোকা চোখে মহিলাটির দিকে তাকিয়ে বলল, আমি গোসল করেছি, কে বলল? তখনই মহিলাটি রোশনের আম্মার দিকে কপাল টান টান করে তাকালো। তার মানে এ মেয়ে গোসলও করেনি? রোশনের আম্মা মহিলাটির কানে ফিসফিস করে বলল, আপনি একটু জিজ্ঞেস করেন গোসল করেছে কিনা। সারার এখানে দাঁড়িয়ে নিজেকে একদম বোকা শোকা লাগছে। তাকে উপস্থিত রেখে অন্য দুজন কানে কানে ফিসফিস করছে। নিজেকে ভীষণ বেকুব লাগছে সারার। সে নিজেকে স্বাভাবিক রাখতে জিভ দিয়ে বারবার দু ঠোঁট বেজাচ্ছে। মুরব্বী মহিলাটি বলল, কাল রাতে গোসল করনি? সারা কপাল কুঁচকে মহিলাটির দিকে তাকিয়ে বলল, না তো, কেন করব গোসল? স্বামীর সাথে মেলামেশা করলে পাক পবিত্র হতে হয়, তাও জানো না? বয়স যে একেবারে কম, তাও তো না। সারার মাথায় এতক্ষণে এটাই আসেনি যে এই মহিলা এসব অসভ্য কথাবার্তা ইঙ্গিত দিচ্ছে। সারা যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। এসব কথাবার্তাও মানুষ মানুষের কাছে জিজ্ঞেস করে? এরই মাঝে রোশনের আম্মা সারার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বললেন, তুমি এই অপবিত্র অবস্থায় রান্নাঘরে প্রবেশ করেছ? যাও, এক্ষুনি বের হোক, এক্ষুনি গিয়ে গোসল করে শাড়ি পরে আসো। শাশুড়ির মুখে এমন কথা শুনে লজ্জায় সারা ওখানে দাঁড়াতে পারছে না। মাথা যেন কেটে পড়ে যাচ্ছে। শাশুড়িকে সরাসরি এসব প্রশ্নের উত্তর দিতে না পারে মহিলাটির দিকে তাকিয়ে বলল, তা আগে বলবেন না ওইসব কথা বলছেন? তাহলে তো উত্তর আগেই দিয়ে দিতাম। কাল সারা রাত তো আমি ঘুমাইনি, শুধু গোসলই করেছি, বলে সারা কিচেন থেকে রওনা হলো। কিচেন থেকে বের হতে একটা মেয়ের মুখোমুখি হলো। মেয়েটা গতকাল রাতের সেই মেয়েটা। সারার দিকে এমনভাবে চেয়ে আছে যেন সারা মেয়েটার চোখের বালি। সারা বুঝতে পারছে না মেয়েটা তার দিকে ওভাবে কেন তাকিয়ে আছে। এ বাড়িতে আসার পর থেকে সবার আচরণ কেমন অদ্ভুত লাগছে সারার কাছে। সারা যেন এ বাড়ির বউ নয়, এ বাড়ির শত্রু। সারা মেয়েটার দিকে তাকিয়ে নিজেদের রুমে যেতে যেতে ভাবছে, এই মেয়ে আমার দিকে কুচক্রী মহিলাদের মতো তাকিয়ে থাকে কেন? এই মেয়েকে আমি কি করেছি? কি আশ্চর্য! মেয়েটা কি রোশন স্যারের আগের বউ নাকি প্রেমিকা? ভাবতে ভাবতে সারা আর রোশনের রুমে প্রবেশ করলো। রুমে প্রবেশ করতে দেখলো রোশন বিছানায় পা মেলে দিয়ে বসে আছে, পায়ের উপর ল্যাপটপ রাখা, কিবোর্ড চাপতেছে দু হাত দিয়ে। সারা রুমে প্রবেশ করতে রোশনের হাত দুটো আপনা আপনি থেমে গেল। সারার বিরক্ত মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকালো রোশন। চঞ্চল মেয়েটা কেমন বিরক্ত হয়ে আছে, সাথে একটু মন খারাপও দেখা যায়। রোশন ল্যাপটপের শাটার অফ করে সারার দিকে তাকিয়ে বলল, এনি প্রবলেম সারা? সারা লোহিতবর্ণ চোখে রোশনের দিকে তাকিয়ে বলল, এ বাড়িতে আসার পর থেকে বাড়ির সবাই আমাকে নিয়ে প্রবলেম মনে হচ্ছে। এ বাড়িতে বউ নয়, যেন একজন শত্রু নিয়ে এসেছে, এমন ব্যবহার করছে সবাই। রোশন বুঝতে পারল নিশ্চিত সারাকে কেউ কিছু বলেছে। ল্যাপটপটা পায়ের উপর থেকে নামিয়ে বিছানার উপর রাখল।
গম্ভীর চোখে মুখে সারার দিকে এসে অত্যন্ত নমনীয় কণ্ঠে জিজ্ঞেস করল, কেউ কিছু বলেছে? সারা রোশানের চোখের দিকে তাকালো। কিছুক্ষণ নীরব থেকে ভাবল সবার মন মানসিকতা এক নয়। হয়তো রোশান স্যারের মা অমনি। কিছু মানুষের কথাবার্তায় মুদ্রা দোষও থাকে। হয়তো আমি তাকে ভুল বুঝছি, তাই বলে বিয়ের পরদিনই তার এই সন্তানের কাছে বদনাম বলবো? একজন সন্তান হয়ে নিশ্চয়ই রোশান স্যারের নিজের মায়ের নামে খারাপ কথা শুনতে ভালো লাগবে না। চিচি, মায়ের নামে বদনাম বলে সন্তানের মনে বিষক্রিয়া তৈরি করা যাবে না। সে আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, আমি এসব পারবো না। তাছাড়া যত যাই হোক রোশান স্যার আমার স্বামী, এটাই বড় কথা। যা কিছু হয়ে যাক, বাকি জীবন আমাকে মানিয়ে নিয়ে তার সাথেই কাটাতে হবে। তার জীবনে তার প্রিয় মানুষদের খারাপভাবে উপস্থাপন করে তার মনে অশান্তি সৃষ্টি করতে পারবো না। তাই সারা বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে জবাব দিল, একজন মুরব্বী মহিলা বলেছেন গোসল করে শাড়ি পরতে। রোশানও সরল মনে জিজ্ঞেস করল, কেন? এই কেনর উত্তর দেওয়া সারার পক্ষে কোনোভাবেই সম্ভব না। যতই হোক রোশান তার স্যার, আর এই ধরনের নোংরা কথা তার বলা সম্ভব না তার পক্ষে। সারাকে চুপ থাকতে দেখে রোশান আবারও জিজ্ঞেস করল, কি হলো, চুপ করে আসো যে? সারা মনে মনে বলল, বয়স হয়ে গেল ৮০, এখন এইসব জানে না, ন্যাকা। বিয়ে করতে বলেছিল কে? সারাকে বিড়বিড় করতে দেখে রোশান আবারও প্রশ্ন করল, এক্সকিউজ মি? সারা এবার বিরক্ত চোখে রোশানের দিকে তাকিয়ে বলল, ঠিক বয়সে বিয়ে করলে এতদিনে ৩৬টা সন্তানের বাবা হতেন, আর এখনও এসব জানেন না? আপনাদের কিচেনের ওই বুড়ি মহিলা বলেছে বিয়ের পরদিন গোসল করতে হয়, তাই আমিও যেন গোসল করি। রোশান চোখ বড় বড় করে সারার দিকে তাকালো। দ্রুত কয়েকটা শুকনো কাশি দিয়ে বলল, তার জন্য রিজন লাগে? তুমি তো জানো এসবের প্রয়োজন নেই তোমার। সারা তরতর করে বলে উঠল, তা আমি জানলে কি হবে? আপনাদের বাড়ির মানুষেরই তো বিশ্বাস নেই আপনার প্রতি, বলে সারা গোসলে ঢুকলো। রোশান হা করে ওয়াশরুমের দিকে তাকিয়ে মাথার চুল চুলকাতে চুলকাতে বলল, এ বাচ্চা মেয়েকে কে বোঝাবে? আমার মতো ভদ্রপুরুষ দুনিয়াতে একটাও নেই, আমি বলেই বেঁচে গিয়েছ। আধ ঘন্টা পর সারা গোসল শেষ করে লাল টকটকে একটা সুতি শাড়ি পরে বের হলো। রোশান হা করে সারার দিকে তাকিয়ে আছে। কেমন যেন মনে হলো সাত সকালে একটা পুতুল ওয়াশরুম থেকে বের হলো। স্নিগ্ধ কোমল যাকে দেখে স্পর্শ করতে ইচ্ছে করছে। রোশানের শরীর এক প্রকার ঝিম ধরে গেল। সে যেন সারাকে দেখল না, নিজ চোখে নিজের সর্বনাশী দেখল। সারা নিচু দিকে ঝুঁকে শাড়ির কুচি ঠিক করছে, কিন্তু নিচ থেকে বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। সে রোশানের দিকে তাকিয়ে বলল, একটু কুচিটা ধরে দিবেন? রোশান কেমন টালমাটালভাবে সারার দিকে এগিয়ে গেল। নেশাক্ত চোখে সারার দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে সারার শাড়ির কুচি ধরে একদিনে তাকিয়ে আছে সারার মুখের দিকে। সারা কুচি ঠিক করছে আর বিড়বিড় করে বলছে, বিয়ে যখন করেছেন কুচি তো ধরতেই হবে। রোশান আবার মৃদু হেসে বলল, তাহলে দাও কুচিটা গুজেও দেই, সবটুকু সাহায্য আমিই করি তোমাকে। কথাটা সারার কর্ণকুহুরে যেতে সে রোশানের দিকে দৃষ্টি মিলল। দ্রুত দুপা সরিয়ে শাড়ির কুচি গুজে বলল, আপনার কাজ শুধু কুচি ধরা, আর কিচ্ছু না। রোশন ব্রুসি তাকিয়ে বলল, আচ্ছা। সারা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজেকে দেখছে, এদিকে চুলের পানিতেই পেছনের শাড়ি সব ভিজে যাচ্ছে। সারা সেদিকে খেয়াল নেই, কিন্তু রোশানের খেয়াল আছে। সে সারার প্রতিটি নখেরও খেয়াল রাখে। আচমকাই রোশান সারার পিছনে গিয়ে দাঁড়ালো। টাওয়াল দিয়ে সারা চোখ মুছে দিতে লাগলো। সারা আয়নায় দেখলো তার পিছনে দাঁড়িয়ে একজন সুদর্শন পুরুষ আলগোছে তার চুলের পানি মুছে দিচ্ছে খুব যত্নের সাথে। একটা পুরুষ এতটা যত্নশীল হতে পারে রোশানকে না দেখলে বোঝা যেত না। সারা নিস্তূপে দাঁড়িয়ে আছে, আর রোশান চুলের পানি মুছে দিচ্ছে। বেশ কিছুক্ষণ এভাবে কেটে গেল। এরই মাঝে সারার ফোন বেজে উঠল। সারা ফোন রিসিভ করতে সোয়া বলে ওঠে, ফুলসজ্জা কেমন হলো রে সারা? সারা রোশানের দিকে তাকিয়ে বলল, যে লোক ফুলসজ্জার রাতে সারা রাত চোখে চশমা পরে কাটিয়ে দিতে পারে, তার ফুলসজ্জার কেমন হবে বুঝ? ওটাকে ফুলসজ্জা নয়, বলে চশমা সজ্জা। সারার মুখে এমন কথা শুনে রোশান দ্রুত চোখে চশমা খুলে অদ্ভুত চোখে সারার দিকে তাকালো। মিনয়, ফিহু আর তরি তিনজনে গল্প করতে করতে বাড়িতে ফিরল। গড়িতে তখন সকাল 11টা। এই জীবনে প্রথমবার তরি কেন যেন মন খুলে হাসছে। ওকে দেখে মনে হচ্ছে মনের আকাশের কালো মেঘ সব মুছে গেছে। এই উন্মুক্ত হাসির একমাত্র কারণ মিনয়। মিনয় কিছু বলছে আর তরি সেটা শুনেই হাসছে। দিশা তখন দোতলার বেলকনিতে ভেজা কাপড় শুকানোর জন্য মেলে দিচ্ছিল। আচমকাই চোখ গেল নিচের দিকে। মিনয়ের পরনে হলুদ রঙের পাঞ্জাবি, পাঞ্জাবের হাতা গোটানো, হাতে স্মার্ট ঘড়ি। সামনের চুলগুলো খানিকটা বড়, একগোছা চুল কপালে পড়েছে। দিশা অবাক চোখে মিনয়ের সুদর্শন চেহারার দিকে তাকিয়ে আছে।
পৃথিবীতে সুন্দরের ব্যাখ্যা কি দিশা সেটা জানে না, তবে এইটুকু বুঝেছে মিনয় খুব সুন্দর পুরুষ, যাকে একবার দেখলে হৃদয়ে তোলপাড় শুরু হয়। গতকাল সারা রাত দিশার ঘুম হয়নি। মিনয়ের জন্য সারাটা রাত চটপট করেছে। এ বাড়িতে পা রেখে মিনয়কে এক নজর দেখার পর থেকেই দিশা সব এলোমেলো হয়ে গেছে। ক্ষণে ক্ষণে আফসোস করেছে কেন সেই বয়স্ক লোকটাকে বিয়ে করেছিল। না হলে আজ ঠিকই জোর গলায় মিনয়কে বলতে পারতো সে মিনয়কে ভালোবাসে। মনে মনে তরির বাবার প্রতি ঘৃণা জমেছে দিশার। এই লোকটা জীবনে না আসলেই তো সে আজ মিনয়কে পেয়ে যেত। একটা লাক্সারি লাইফ কাটানোর জন্য দিশা বেছে নিয়েছিল তার বাবার যে বয়সে বড় একজন মানুষকে। কিন্তু মিনয়, ওর বাবারও তো কম কিছু নেই, একটাই তো ছেলেও, বাবার সবই তো ওই পাবে। মিনয়ের সাথে বিয়ে হলেও বা লস কি হবে। এমন সময় তরির বাবা এসে দিশার কোমর জড়িয়ে ধরে বলল, চলো ঘরে। দিশা স্যাত করে উঠে বলল, শুধু ঘরে যাওয়ার চিন্তা না করে নিচে তাকিয়ে দেখো। তরির বাবা নিচে তাকালো, তারপর দিশার দিকে তাকিয়ে বলল, কি? দিশা খিটমিট করে বলে উঠল, চুলিও পাকপুর ধরেছে তোমার, আর এখনো বুঝতে পারছো না কি? তোমার বিবাহযোগ্য মেয়ে ওই ছেলের সাথে হেসে খেলে বেড়াচ্ছে। তরির বাবার সেসব নিয়ে আহামরির চিন্তা নেই। সে গভীর কিছু না ভেবে বলল, ওর এখনো বিয়ের বয়স হয়নি, মাত্র 15 বছর। তাই নাকি? তোমার মতো 60 বছরের বুড়োর সাথে যদি আমি আসতে পারি, তাহলে ওদের দুজনের বয়স তো আরও কাছাকাছি। দিশার মন জোগাতে তরির বাবা বলল, আচ্ছা মাথা ঠান্ডা করো, কি করতে হবে বলো। সম্পর্কে আমিও তরির মা হই, আমি কখনোই চাইব না তরি এলোমেলোভাবে চলাফেরা করুক। তরির বাবা আবারও দিশাকে জড়িয়ে ধরে বলল, এ না হলে আমার বউ। কিছুক্ষণের মাঝে তরি এসে কলিং বেল চাপল। দিশা দরজা খুলে বুকে হাত বেঁধে তরির দিকে গম্ভীর দৃষ্টিতে তাকালো। তরি একবার দিশার দিকে চকিতে তাকালো, তারপর মাথা নিচু করে পাশ কাটিয়ে নিজের রুমের দিকে রওনা হলো। পিছন থেকে দিশা ডাকল, দাঁড়াও তরি। তরির পা দুটো থেমে গেল, কিন্তু পিছন ঘুরে তাকালো না। দিশা বলল, মিনয়ও গিয়েছিল তোমাদের সাথে রাতে থেকেছিল? তরি শান্ত গলায় উত্তর দিল, হ্যাঁ। এতটুকু বলেই দ্রুত গতিতে পা বাড়িয়ে চলে গেল। দিশা কেমন যেন হিংসায় জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। ইস, সে যদি যেত তাহলে পুরো রাতটা মিনয়ের সাথেই কাটাতে পারত। তরি 11টার দিকে বিয়ে বাড়ি থেকে এসে গোসল করে দুপুরে রান্না শেষ করে বিছানায় গিয়ে শরীর ছেড়েছে কেবল। তখনই ডাইনিং থেকে কিছু আপত্তিকর কথাবার্তা আসছে, যা একজন মেয়ে হয়ে তরির পক্ষে শোনা সম্ভব না। তরির বাবা দিশাকে খাইয়ে দিচ্ছেন আর আদুরে বিভিন্ন নামে ডাকছেন। বেশ কিছুক্ষণ তরি কানে আঙ্গুল গুজিয়ে এসব কথা থেকে রক্ষা পেল না, তাই ছাদে কাপড় নাড়ার নাম করে সোজা ছাদে চলে গেল। ছাদে এখন কড়া রোদ। তরি খালি পায়ে গিয়ে বিপদে পড়েছে। পায়ের পাতা কিছুতেই ছাদে রাখতে পারছে না, যেন পুড়ে যাচ্ছে। তরি গণ পা দুটো উঁচু নিচু করছে। তরিকে ছাদে যেতে দেখে মিনয়ের সিঁড়ি বেয়ে দ্রুত ছাদে চলে গেল। সে সিঁড়িঘরে দাঁড়িয়ে উঁকি মেরে দেখছিল তরিকে, কিন্তু লুকোচুরি করে বেশিক্ষণ থাকতে পারল না। বুঝতে পারলো তরির পা পড়ে যাচ্ছে। ছাদের ফুল গাছে পানি দেওয়ার জন্য কিছুক্ষণ আগে ছাদের কয়েকটা ড্রাম ভরেছে ঠান্ডা পানি দিয়ে। মিনয় দ্রুত এক বালতি পানি ড্রাম থেকে তুলে তরির পায়ের উপর ঢেলে দিল। আচমকায় পায়ের নিচে ঠান্ডা অনুভব হওয়ায় তরি তাকিয়ে দেখলো পানি গড়িয়ে যাচ্ছে। আকস্মিক এমন ঘটনা দেখে তরি দ্রুত পিছন ফিরে তাকালো। পিছন ফিরে তাকিয়ে চোখ দুটো ছানা বড়া হয়ে গেছে। সাথে সাথে চোখ দুটো বন্ধ করে নিল। লম্বা পুরুষালী দেহের অধিকারের মিনয় খালি গায়ে শর্ট প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছে, হাতে গড়ি বাঁধা। মিনয় জানে না তরি এতটা লজ্জা কেন পেল, আর লজ্জা পাওয়ার কারণটাই বা কি। সে শর্ট প্যান্টের পকেটে হাত গুজে দৃঢ় পায়ে তরির দিকে এগিয়ে গেল। তরির কাছাকাছি দাঁড়াতেই খেয়াল করলো তার আর তরির হাইটের বিশাল ব্যবধান। তরির মাথা তার বুক অবধি হবে। মিনয় তরির মাথায় হাত রেখে বলল, একদম পুতুল তুমি, আমার জন্য পারফেক্ট। তরির সাথে সাথে বড় বড় চোখ করে মিনয়ের দিকে তাকালো। মিনয় তরির মায়াবী চোখের দিকে তাকালো। কেন যদি এই তপ্ত দুপুরে তরিকে অন্যরকমই সুন্দর দেখাচ্ছে। মিনয়ের মুখে আজ কিছুই আটকালো না। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, তুমি যদি কখনো আমাকে জড়িয়ে ধরো, তোমার মাথাটা ঠিক আমার বুকে এসে বিঁধবে। যাকে বলে পারফেক্ট ম্যাচ। একদম হার্টবিট মাপার মতো হার্ট তোমার। ভাবছি এখন থেকে অসুস্থ হলে তোমাকে দিয়ে হার্টবিট মাপাবো। জীবনে প্রথমবার কেউ তরির মুখের উপর জড়িয়ে ধরার কথা বলল। লজ্জায় তরির নাক ফুলে উঠেছে। এত লজ্জা সে জীবনে কখনো পায়নি। মিনয়ের কথার উদ্দেশ্য সে বুঝতে পেরেই বলল, আমি কেন আপনাকে জড়িয়ে ধরতে যাব কাকু? মিনয়ের পূর্ণ ফিলিংসে জল ঢেলে দেওয়ার জন্য তরির কাকু ডাকটাই যথেষ্ট ছিল। মিনয়ের মাথায় 7 আসমান ভেঙে পড়ার জন্য এই কাকু ডাকটাই যথেষ্ট। মুহূর্তের মাঝে মিনয়ের মুখের অবয়ব পরিবর্তন হয়ে গেছে। সে নিবিড় চোখে তাকালো তরির পায়ের দিকে।
পা দুটো কি ছাদের আগুনে পড়ে যাচ্ছে। পানি ঢেলেও কি কাজ হয়নি? পায়ের পাতা দুটো ঘন ঘন নাড়াচাড়া করছে কেন? মিনয় আকস্মিক বসে পড়ল। তার হাত দুটো চিৎ করে মেলে ধরে বলল, এই অদমের হাতের উপর আপনার সুন্দর পাঁজরা রাখুন ম্যাডাম, তাহলে আর পড়বে না পা। মিনয়ের এমন পাগলামি দেখে তরি সাথে সাথে চোখ নামালো নিচে। তাকিয়ে দেখলো মিনয় হাত দুটো মেলে হাসি মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। তরি দ্রুত পাঁজরা নিয়ে খানিকটা পিছিয়ে গিয়ে বলল, এটা কি করছেন? আপনার হাত পড়ে যাবে। কাকু ডেকে মন ফোড়ানোর চেয়ে আমার হাত দুটো বরং জ্বালিয়ে দাও, তাতেও শান্তি পাবো। তরি দ্রুত বলল, দেখুন আমি এত কঠিন কথা বুঝি না, আপনি হাত সরান। মিনয় উঠে দাঁড়ালো। নিজের পায়ে স্যান্ডেল জোড়া তরির দিকে এগিয়ে দিয়ে বলল, তাহলে এটা পরো। তরি শান্ত কণ্ঠে বলল, আর আপনি? পুরুষ মানুষের পায়ের চামড়া আর গায়ের চামড়া দুটোই পুরু হয়, এসব তাপে ওরা পড়ে না। পুরুষ পড়ে সুন্দরীদের রূপের আগুনে। তরির এখনও ভারী বুদ্ধি হয়নি। সুন্দরীদের রূপের আগুন শুনে ফিক করে হেসে দিল। মিনয় হা করে সে হাসির দিকে তাকিয়ে রইল। কি আশ্চর্য হাসি এই মেয়েটা, আর মিনয়ের হৃদয় শান্ত হয়। তরি খেয়াল করলো মিনয় ঝিম ধরে তার দিকে তাকিয়ে আছে। ওভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, ওভাবে কি দেখছেন? তোমার পা? আমার পা? হ্যাঁ, একজোড়া নুপুর ছাড়া বড্ড বেমানান লাগছে। তরি আবারও লজ্জা পেল। মিনয়ের কথা তাকে দিচ্ছে এখন, কিন্তু কেন? মিনয়ের দিকে তাকাতেও লজ্জা পাচ্ছে। এরই মাঝে দিশা ছাদে প্রবেশ করলো। সে দুপুরে খেয়ে মিনয়দের ফ্ল্যাটে গিয়েছিল মিনয়কে খুঁজতে, কিন্তু ওখানে গিয়ে শুনে মিনয় ছাদে, তাই ছুটে আসে ছাদে। দিশা জানে পুরুষ আকর্ষিত হয় নারীর দেহে, তাই তো দিশা ছাদে ওঠার আগে বুকের কাপড় একটু সরিয়ে অ্যাট্রাকশন তৈরি করার উদ্দেশ্যে মিনয়ের সামনে এসেছে। ছাদে এসে মিনয়কে বলল, কি ব্যাপার দেবর্ষি, তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। মিনয় বিরক্তিতে অসহ্য হয়ে পড়ল। মনে মনে এই দিশাকে সে দুচোখেও দেখতে পারে না। এর জন্য একটু অপমানের সুরে উত্তর দিল, নিজের বস ছেড়ে দেবরকে কেন খুঁজছেন ভাবি? দিশা তরির দিকে তাকিয়ে বলল, তোমাকে তোমার বাবা ডাকছে। তরি কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেল। তরি যেতে মিনয় দিশার দিকে তাকিয়ে বলল, আমার বাবাও আমাকে ডাকছে, আমিও আসি ভাবি। আর হ্যাঁ, আপনি যখন এসেছিনি একটা কাজ করে দিন। আব্দুল এক বালতি ধোয়া কাপড় নিয়ে আসতেছে ছাদে, একটু নেড়ে দিয়েন, বলেই মিনয় চলে গেল। দিশার আগে গটগট করে নিজের চুল ছেঁড়ার চেষ্টা করছে। মিনয়ের জন্য উন্মাদ হয়ে যাচ্ছে, আর মিনয় তাকে পাত্তাই দিচ্ছে না। মিনয় দ্রুত ছাদ থেকে নামার কারণে তরির সাথে আবারও দেখা। তরির মাথায় টোকা দিয়ে বলল, তোমার মাকে সামলে রেখো। তরি একগাল হেসে দিয়ে বলল, আচ্ছা কাকু। কাকু ডাক শুনে মিনয় হতাশ, পুরোই হতাশ। হতাশ চোখে চেয়ে বলল, এভাবে আমাকে কাকু ডেকে অত্যাচার না করে নর্দমায় শরবত খাওয়াও। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে একটি নির্জন প্রহসাই। এটা গল্পের সিজন 2 এর 4th পর্ব। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।